সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 19। ক্লাস হচ্ছে 17 জানুয়ারি 2026, অর্থাৎ 1 সন্ধ্যা 7টা, অর্থাৎ 7 আর 1 8। বিষয় হচ্ছে 7 8 ও নবম ভাব বিচার পদ্ধতি। তো সপ্তম, অষ্টম এবং নবম ভাব আমরা বিচার করি। তার জন্য আমাদের গোচর প্ল্যানেট রয়েছে, আর এখানে একটি প্ল্যানেটও আমাদের অঙ্কিত আছে। এই প্ল্যানেটে আমাদের সপ্তম ভাব, অষ্টম ভাব এবং নবম ভাব বিচার করতে হবে। তাহলে যদি সপ্তম এবং অষ্টম, নবম ভাব বিচার করি, তাহলে আমাদের আগে জানতে হবে সপ্তম ভাব থেকে কি বিচার করি, অষ্টম ভাব থেকে কি বিচার করি, আর নবম ভাব থেকে কি বিচার করি। এগুলো আমাদের জানতে হবে। তাহলে সেগুলো তো আমরা জানি যে সপ্তম ভাব থেকে বিশেষ করে জীবন সঙ্গী, কামনা বাসনা, তারপরে বিশেষ করে আমরা কোনো জিনিসপত্র ক্রয় করলে সেই ক্রয় ক্রয় বাণিজ্য, বিশেষ করে ওই যে শুভ দিনের নির্ঘণ্টে যেটা থাকে, ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য। তো বিক্রয়টা কিন্তু সপ্তম ঘর নয়, ক্রয় বাণিজ্যটা সপ্তম ঘর। তাছাড়া অংশীদারি যত ব্যবসা বাণিজ্য সেগুলো, সহযোগীরা সহযোগিতা করবে না কিনা, তার প্রজনন ক্ষমতা আছে কিনা, প্রজনন সক্ষমতা রয়েছে কিনা, সেই সঙ্গে বিশেষ করে তার যে মনের অভিলাষ, বিশেষ করে প্রেম। প্রেম যদিও চতুর্থ ভাব, চতুর্থ সপ্তম একসঙ্গে, তারপরেও এটি একটি প্রেম। সেই সঙ্গে আনন্দ, বিশেষ করে মনে আনন্দ থাকবে কিনা, না নিরানন্দ জেঁকে বসবে, সেটি কিন্তু সপ্তম ঘর থেকে বিচার হবে। তাছাড়া আমরা কতটা প্রতিষ্ঠা পাবো, এই প্রতিষ্ঠাও কিন্তু সপ্তম ঘর আসবে। তারপরে যদি অষ্টম ভাবে যাই, তাহলে অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করব সর্বপ্রথম। তারপরে মানসিক অবস্থান বিচার করব, আমরা কতটা আহ, বিশেষ করে মানসিকভাবে সক্ষম। তাছাড়া আমরা কখনো কোনো কাজে অপমান অপদস্থ হব কিনা। সেই সঙ্গে আমরা মৃত্যু সম যন্ত্রণা, শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা বলা রয়েছে, সেই 8 প্রকার মৃত্যু শুধু মৃত্যু বিচার মানে মৃত্যু নয়, মৃত্যুর সম যন্ত্রণা ভোগ করাটাও এক ধরনের মৃত্যু। অর্থাৎ সেই 8 প্রকার যে মৃত্যু, সেই মৃত্যুর নামগুলো একটু বের করেন, আমার এইগুলো মনে নেই, কিন্তু এগুলো লাগবে। তারপর হচ্ছে আমরা কোনো সুখ পাবো কিনা, সেই সঙ্গে আমরা জয় পরাজয়, বিশেষ করে জয় নয় পরাজয়টা, অষ্টম ঘর হচ্ছে পরাজয়। সেটি যুদ্ধে পরাজয় হোক, বা লটারিতে পরাজয় হোক, প্রতিযোগিতায় পরাজয় হোক, আমরা স্কুলে যে লাইন দিয়ে দৌড় দিই, দৌড়ে পরাজয় হোক, এই দৌড় প্রতিযোগিতায় পরাজিত হলাম। বা কিছুদিন আগে আমরা গানের প্রতিযোগিতা অনেকে করে, তাতে মানে পরাজিত হব কিনা, পরীক্ষায় পরাজিত হব কিনা, মানে যত রকমের পরাজয়। সেই সঙ্গে যত প্রকার মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদ যা আছে, সত্য হোক মিথ্যা হোক, আমার ঘাড়ে অপবাদটা আসবে কিনা। সেই সঙ্গে পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা, এগুলো সব অষ্টম ভাব। তারপরে হচ্ছে আমরা ধ্বংস যেহেতু হবে, এই অষ্টম ভাব কিন্তু আবার ধ্বংসের মাধ্যমে সৃষ্টি। 8 হচ্ছে শনি, অর্থাৎ সেই অষ্টম ঘর থেকে পরমার্থ চিন্তা চেতনা। আমরা এই যে নবগ্রহ স্তোত্র পাঠ করি, কেন করি, কার জন্য করি? এটা নবগ্রহকে স্বস্তি দেওয়ার জন্য বা শান্তি দেওয়ার জন্য, সে যেন আমাদের উপর শান্তির বাড়ি বর্ষণ করে, সেই জন্য। এটাকে বলে পরমার্থ চিন্তা চেতনা। তো এই পরমার্থ চিন্তা চেতনা আমাদের ভিতর আছে কি নেই, আমরা সেই পরম পিতা, পরম দয়াল বা মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা, তাকে মানি কিনা, তাকে স্মরণ করার মানসিকতা আছে কিনা, এটি কিন্তু অষ্টম ভাব যাবে। তারপরে নবম ভাব ভাগ্য। ভাগ্য বলতে শুধু ভাগ্য বললে হবে না, সেখানে পিতামাতা জড়িয়ে থাকবে, সেখানে উচ্চশিক্ষা জড়িয়ে থাকবে, সেখানে ধর্ম জড়িয়ে থাকবে, ধর্মের প্রচার প্রসার জড়িয়ে থাকবে, বিদেশ জড়িয়ে থাকবে। তাছাড়া ধরেন পুনর্জন্ম। পুনর্জন্ম অবশ্য অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। তবুও সেই পুনর্জন্মটা, সেটি বিচার করতে হবে। তারপরে গুরু, এটা বিচার করতে হবে। চতুর্থ ঘর থেকে যেমন মা বিচার করা হয়, নবম ঘর থেকেও কিন্তু মা বিচার করতে হবে। তারপরে হচ্ছে পিতামাতা তো থাকবেই, উচ্চশিক্ষা, উচ্চাসন, উচ্চশিক্ষা এবং উচ্চ আসন, মানে বিশেষ করে পদোন্নতি। পদোন্নতি, যদিও পদোন্নতিটা কর্মভাব, কিন্তু উচ্চাসনটা হচ্ছে নবম ভাব। উচ্চ আসন কিন্তু আমরা অন্য ভাষায় যখন বলি, তখন আমরা সেটাকে পদোন্নতি বলি। কিন্তু উচ্চ আসন আর নিম্ন আসন, এটার একটা বিশেষ মানে আহ, ধর্মীয় ভাষায় রয়েছে যেহেতু, সেহেতু একটু বুঝতে আমাদের হয়তো উচ্চারণটা বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের মান মর্যাদা উচ্চে উঠবে কি উঠবে না, এটাকে বলে উচ্চারণ। তো সেই উচ্চারণ আমরা পাবো কি পাবো না, এটি এই নবম ভাব থেকে বিচার করতে হবে। তাছাড়া আমরা কতটা আদর্শবান মানুষ, আদর্শবতী কিনা, এই আদর্শটা বিশেষ করে আমরা ধরে রাখতে পারবো কিনা, এটি নবম ভাব থেকে বিচার করা হবে।
এমনকি আমরা হজ গমন যাব, তীর্থ ভ্রমণে যাব, বা যে কোনো তীর্থস্থান দর্শন, বিশেষ করে এবার চট্টগ্রামে মনে হয় আমার সঙ্গে মেহমান যেতে পারে, আমার সীতাকুণ্ড যাওয়া লাগবে। তো যদি সীতাকুণ্ড যাওয়া লাগে তাহলে এই যে সীতাকুণ্ড যাওয়া হবে কিনা, তো তার জন্যই ক্লাস শুরুর আগে আমি আহ, স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে এই যে শুনলাম যে আসলে ডেটটা করবো কিনা, করলে একেতে ঠান্ডা রয়েছে, তাহলে সেই ঠান্ডার সময়, অবশ্য ঠান্ডার সময় গেলে ওখানে ভালো, গরমের সময় উঠা কষ্ট। আর হ্যাঁ, যেহেতু তাদের নিয়ে উঠতে হবে, মহিলারা উঠবে, তাহলে দেখা যাচ্ছে তারা সঙ্গে বেঁধে বসতে পারে এবার। তো যদি বাধে তাহলে উম, এই যে তীর্থ ভ্রমণ, ওটা একটা তীর্থস্থান, সেটি ভ্রমণ আদৌ হবে কিনা, এটি কিন্তু নবম ভাব থেকে বিচার করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো সবসময়ের জন্য মনে রাখতে হবে। তার সঙ্গে আমাদের অনুভব করতে হবে যে শুধু সপ্তম ভাব বিচার করলাম, অষ্টম ভাব বিচার করলাম, নবম ভাব বিচার করলাম আর বেরিয়ে গেলাম, হবে না। এর সঙ্গে যোগযুক্ত হয়েছে কিনা, যে কি যোগ যুক্ত হয়েছে। একটি প্ল্যানেট দেখে বিচার করলেই শুধু হবে না, কিন্তু ওই প্ল্যানেটটি থেকে বিচার করে আমাদের অনুধাবন করতে হবে যে এখানে আর কি কি লুকায়িত থাকতে পারে, বা জীবনে, আমার জীবন চলার পথে, মানে একটি ক্লাস করব, আমার মৃত্যু পর্যন্ত যত রকমের সপ্তম ভাব আসবে সব প্রকারের বিচার করাটা এখানে অনুধাবন করতে হবে। আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সপ্তম ভাব, ধরেন আমার সপ্তম ভাব, আবুল হোসেন সাহেবের সপ্তম ভাব, হিমাংশু বাবুর সপ্তম ভাব, জেকে দেব স্যারের সপ্তম ভাব, সুবীর মহন্ত বাবুর সপ্তম ভাব, বা দেবদাস কাজী মহোদয় বাবুর সপ্তম ভাব, সবার সপ্তম ভাব আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। কিন্তু সবার জন্য তো আর আলাদা আলাদা বিচার, বা আপনার জীবনে 1,000 ক্লায়েন্ট হবে হয়তো জীবনে, তাহলে 1,000 ক্লায়েন্টের সপ্তম ভাব তো আপনিই বিচার করবেন, সেটি কিন্তু কোনো শিক্ষক শিখিয়ে দিতে পারবে না। কিন্তু আবার ক্লাস আবার সপ্তম অষ্টম নবম মিলে একটি মাত্র ক্লাস হবে, কিন্তু এই ক্লাসে সেই হাজার জনের বিচার করাটা কিন্তু শিখতে হবে। তাহলে সেটি শিখতে গেলে আমাদের যে একাগ্রতা, যদি ওই নড়ে চড়ে না বসা হয়, তাহলে আসলে কিন্তু এটি শেখা কিন্তু দুরূহ ব্যাপার। আমি একটু আগে যে কথা বললাম যে গতকালকের সকালে ক্লাসে পরে প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরা নড়ে বসছে, ক্লাসটা দেখেন, ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের মধ্যে কি মনোভাব জাগ্রত হয়ে গেছে গতকাল সকালের ক্লাসে। যে তারা কোনো ক্রমে যে কয়জন ক্লাস করেছে সে কয়জন আজ জীবনে জ্যোতিষ ছাড়তে পারবে বলে আমার মনে হয় না। মনে হয় না না, যে এই ওরা শিক্ষা ছাড়তে পারবে বা পেশা ছাড়তে পারবে। ওরা ধরনটা বুঝে গেছে আপনার। ওরা কোন জায়গায় পিন পয়েন্টে হ্যাঁ, আঘাত করবে এবং স্টার্ট করবে, এই এই ধরনটা আপনার মানে ওরা ক্লিয়ার আপনার বুঝে গেছে। কিন্তু এবং আমরা কিন্তু সেখানে এই আপনি উচ্চতর ব্যাচে এসে সেই ধরনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি। এমনকি আমি শুধু বলেই যাই, কিন্তু আমরা ধরতে পারি না। কিন্তু তাহলে ওনরা নতুন, ওনরা কি করে ধরলো? কালকে যে ধরেছে এটা আমি পরিপূর্ণরূপে অনুধাবন করেছি। প্রয়োজনে ওখানে ছিলেন হচ্ছে শ্যামল বাবু ছিলেন, আর ছিলেন কে, হিমাংশু বাবু ছিলেন কালকে সকালে, আর আমাদের হৃদয়নন্দী বাবু তো ছিলেন। তো হৃদয়নন্দী বাবু হয়তো ওই রকম ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু যদি হিমাংশু বাবু 2 মিনিট যদি কথা বলেন যে আমরা 7:30 যেটা মানুষকে নড়িয়ে বসাইছে কিনা, আপনি একটু 2 মিনিট যদি বলেন। জি স্যার। কেতু নক্ষত্রটা 7 নম্বর হবে সত্যিকারের স্যার। অর্থেই একটা হুম, বলেন। সত্যিকারের অর্থেই স্যার সুন্দর ক্লাস, মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতেছিলাম। আহ, আর সত্যি আপনি যে কথা বলতেছেন না এটাই সঠিক। ওরা প্রাথমিক কাজে যা ধরতে পারছে, আমরা অতটা পারিনি। আমি আমরা সেই না জন্যই পারার পিছনে আমি কারণ কি হিমাংশু ব্যক্তিগতভাবেই বাবু? প্রাথমিক ক্লাসে আমি যত কষ্ট করতে পারি। হিমাংশু বাবু, আমরা যে ধরতে পারি না এর পিছনে হ্যাঁ, কারণটা কি? এটা তো আপনাকে একটু বলতে কারণটা হবে, হচ্ছে নাহলে তো। তার ওই আমি তো দেখলাম যে নক্ষত্র অনুযায়ী তারা সুন্দরভাবে ছাড়ের সাথে সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করে চলে যাচ্ছে। ছাড় হয়তো একটু ধরিয়ে দিয়েছে যে আমরা সে মাঙ্গলিক দোষে, মাঙ্গলিক দোষে ছাড় একটু ধরিয়ে দিয়েছে যে তারপরে ওরা নক্ষত্র অনুযায়ী প্রাথমিক ব্যাচের একেবারে ক্লিয়ারলি ভাবে বলে যাচ্ছে যে এই দেখা যাচ্ছে নক্ষত্র অনুযায়ী যে মঘা নক্ষত্রে ওটা যদি ওটা আমার রবির নক্ষত্র থাকে তার কি হবে।
এইভাবে। আমার আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে যে 23-24 জন আছি, আমরা মানে দয়া করি আর কেউ পড়াশোনা করি নাই, স্যারে এখানে জোর করি না টাইনা বসায়, কিছু সময় নষ্ট করে কাম দিয়ে শুনি, এটা আর এক এটা কাম দিয়ে সত্য। বাইর করে দিই, আর কেউ দেখি না। আমি একদম শিওর যে কিশোরী মোহন সাহেব গত সপ্তাহে উল্টাইছে, আমি উল্টাচ্ছি, বাট আমার ইন্টারেস্ট একটু অন্যরকম, বাট আমি লজিকটা ধরতে পারি। কিন্তু আপনারা যারা একটু সিনসিয়ারলি আছেন, এরা কেউ উল্টান না বললে আমার ধারণা। আর বাকিদের স্যার বলতে পারবেন, যে খেতে স্যারও বলতে পারবেন যে কি অবস্থা হয়। না, এটা ঠিক আছে তো আবুল হোসেন সাহেব, এটা ঠিক আছে। যেমন কালকে স্যারে আমাকে বলার পরে মায়ের তো নিজে অ্যাকচুয়ালি এমনি একটু অসুস্থ। আহ, তারপরও আমার লজ্জা লাগছে যে আমি কেন আপনার মানে 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা কথা বলতে পারি নাই। এই মাঙ্গলিক দোষের ব্যাপারে তো স্যার আমাদেরকে ক্লাস করাইছে, যদি না হ্যাঁ, করাইতো হ্যাঁ, তাহলে একটা দুর্দান্ত। কথা ছিল। এটা আমার কাছে কালকে লজ্জা লাগছে। আচ্ছা, যাই হোক, আমাদের দেখেন যে আজকেও হ্যাঁ, 2 জন কিন্তু মজা টিচার লাগবে। তাদের, স্যার আমি একটু বলি, হুম। আমাদের যে 2 জন টিচার তাদের দেওয়ার কৌশল বেস্ট অ্যান্ড বেস্ট। মানে হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে রেসপন্সিভ হই, আমি ধরতে পারি কি জায়গায় টাচ করতেছে কি বলতেছে, কিন্তু আমি একটু চর্চার সময়টা বের করতে পারতেছি না, আমার একটা অন্য ক্রাইসিস যাচ্ছে, এই জন্য চাকরির মানে চাপটা একটু অন্যরকম। বাট আপনারা যারা একটু কম চাপে আছেন, আমার ধারণা আর কেউ ধরেন না। এই যে বই কেনেন না, কোনো কিছু বই লাগে না, স্যাররা যে কটা দিচ্ছে যদি রেকর্ডও না, দেখেন ক্লিয়ার হয়। এটা একদমই ভাই দুঃখজনক জিনিস। কিন্তু দুই আসলে স্যারেরই, প্রত্যেকের স্পেশালি প্রত্যেক জেকেদেব স্যার, প্রত্যেকে তার হুম, হুম। স্যারের অধীনস্থ, বাট তার এক্সপ্রেশন অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা কোন জায়গাটায় আটকাই, এক্সিলেন্ট। আর স্যারের তো তুলনা আমি কোথাও করতে পারবো না, আমি এরকম টিচার দেখিনি। বাট আমরা হইলো পিছু টানের মধ্যে আছে, আমরা আমরা ইন্টারেস্টেড না, আমি বলবো আমরা ইন্টারেস্টেড না। মানুষ আগ্রহী হইলে সেইটা লপ্ত করবেই। যেরকম ছাড়, গতকালকে আমি একটু এমন বিষয়, যখন সকালে ক্লাসে 7:30 যখন আমি একটি রাশির বলে দিলাম, পরের রাশি বলতে যে তারা ঠিক ঠিক জায়গায় বলছে, কিন্তু লজ্জায় ধরেন দু একটা কথা বলতে পারছে না, কিন্তু তারা সেই জায়গাটায় নক করছে। যখন আমি বলছি যে আহ মিনের মঙ্গল, মনে হয় মিনের মঙ্গল, তো মিনের মঙ্গল বিশেষ কি লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে মিনের মঙ্গল, 3টি নক্ষত্রে আলাদা করতে গিয়ে একটি নক্ষত্রে আমি বলছিলাম যে ম্যাডাম যারা আছেন একটু মিউট করুন, তারা হ্যাঁ, মিউট না হ্যাঁ, মানে সাউন্ড লেস করুন, করে তারপরে হ্যাঁ, একটি কথা বলেছিলাম। এ রেবতী বাদে নক্ষত্রে। তারা যে এত সুন্দরভাবে বলে গেছে, এটা ধরেন আমি অবাক হয়ে গেছি যে আসলে আমার আহ, তারা যে এত সুন্দরভাবে ধরতে পারতেছে। তার মাঙ্গলিক দোষের ক্লাসটায়, হ্যাঁ, হ্যাঁ, মাঙ্গলিক দোষের এটাই ক্লাস। মাঙ্গলিক দোষের ক্লাস। হ্যাঁ, হ্যাঁ। তা তো সত্যি জেকেদেব স্যার স্যার, এরকম ক্লাস আমি দেখিনি। বিষয়টা হচ্ছে দেখেন, সুন্দর। আমি স্যারের সাথে আগে একটু কথা বলি, আমরা দুইজনে যেমন ধরুন আহ, এই প্ল্যানেটে আপনারাও শুনবেন, কিন্তু এটাই ক্লাস, মানে আপনাদের ভাব কিন্তু বিচার শুরু হয়ে গেছে। যেমন ধরেন আমি শুধু জেকে দেব স্যারের সাথে কথাটা কি বলবো, যে আমাদের লগ্ন সিংহ, তাহলে সিংহ, সিংহ লগ্ন সিংহ রাশি, তাহলে লগ্ন কোন নক্ষত্রে আছে আমাদের সেটি তো বিশেষ করে দেখার বিষয় নয় নাকি, বা দেখার বিষয় থাকলো, আমরা লগ্নের নক্ষত্রটা লিখে নিলাম, সমস্যা কি, আমরা দেখলাম একটু, এটা এমন কোনো বিষয় না। কিন্তু আমরা কি দেখবো, লগ্নে রাশিও কিন্তু একই জায়গায়, তাহলে একই জায়গায় হলে আমাদের জন্য হ্যাঁ স্যার। সহজ হয়ে গেল, একটা বিষয় বিচার করতে সহজ হয়ে গেল, যে এক জায়গা থেকে গেলাম, মানে রাশি থেকে আলাদা যেতে হতো, লগ্ন থেকে আলাদা যেতে হতো, কিন্তু সেখানে একই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম আমরা নোট করবো বুধ আর শুক্র হচ্ছে এই লগ্নের পাপ। তাহলে বুধ আর শুক্র যদি পাপগ্রহ হয়, তাহলে চন্দ্র আছে কোন নক্ষত্রে, চন্দ্র আছে কেতুর নক্ষত্রে। তাহলে কেতুর সঙ্গে কি বুধ আর শুক্রের কোন শত্রুতা আছে? জেকেদেব স্যার বলেন, আপনি আর আমি শুধু ক্লাস করতেছি ধরে, স্যার আছে? স্যার কেতুর সঙ্গে তো স্যার বুধ আর আহ, শুক্রের মিত্রতা নেই স্যার। কেতুর সঙ্গে রবিচন্দ্র মঙ্গলের ইয়ে আছে স্যার, না, কেতুর সঙ্গে শুক্র আর শনির মিত্রতা আছে শত্রুতা স্যার। রয়েছে। তাহলে বুধ আর শুক্র শত্রুতা। যেহেতু এই হ্যাঁ লগ্নের স্যার। পাপ, তাহলে কেতুর সঙ্গে শুক্রের শত্রুতা হ্যাঁ স্যার। রয়েছে। তাহলে লগ্ন সাপেক্ষে হ্যাঁ যে স্যার। পাপ, আমার রাশি সাপেক্ষে যে পাপ, সেই ব্যক্তি কেতু, সেই কেতুর সঙ্গে যার লগ্নগত ভাবে বুধ আর শুক্র পাপ, তার মধ্যে একজন বেঁধে গেছে শুক্র। তাহলে সেই শুক্র কোথায়? শুক্র একই প্ল্যানেটের সপ্তমে থেকে দৃষ্টি দিচ্ছে। তার মানে কি, সপ্তম ভাব এই আমি শুক্র লগ্ন আছে থেকে স্যার। ধরে ফেলেছি, কিন্তু সপ্তম ভাব
এর বিচার আচ্ছা কিন্তু লগ্ন থেকে হয়ে গেছে। এইবার সে সপ্তম ভাবে বসে আছে কোন 25 নাম্বার নক্ষত্রে। 25 নাম্বার নক্ষত্রটার অধিপতি কি? যেহেতু 25 নাম্বার শতবেশা পূর্ব 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 ভাদ্রপদ ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি স্যার পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি। বৃহস্পতি তাহলে বৃহস্পতি বৃহস্পতির স্যার। নক্ষত্রে বসে আছে। আর এই কেতু, মানে কেতুর নক্ষত্রের শত্রু হচ্ছে শুক্র। কেতুর নক্ষত্রের শত্রু, কেতুর হ্যাঁ স্যার শত্রু না কিন্তু। কেতুর মানে চন্দ্র কেতুর নক্ষত্রে বসে আছে, সেই কেতুর শত্রু হচ্ছে শুক্র। তাহলে শত্রু তাকিয়ে পড়েছে চন্দ্রের পরে। আবার আমরা এতদিন হ্যাঁ কি স্যার শিখেছি দেখেন, ভাব বিচারে আমরা শিখেছি লগ্ন সাপেক্ষে শুক্র পাপ, শুক্র পঞ্চমে বসে আছে, কিন্তু পঞ্চমে বসে সে দৃষ্টি দিয়েছে। কিন্তু বিপরীতে কিন্তু কেতু তো এখানে নেই, কিন্তু আলটিমেটলি কেতু কিন্তু আচ্ছা লগ্নে রয়েছে, মানে রাশিটা কেতুর সাথে রয়েছে, থাকার কারণে সেই কেতুরও কিন্তু শত্রু রয়েছে শুক্র। তাহলে শুক্র কুম্ভ রাশিতে শুক্র, বুধ শুক্র এক ঘরে, মানে সে দুর্বল, সে কোনো কাজ করতে পারে না, কোনো ফল দিতে পারে না, এটা হচ্ছে আপনাদের হ্যাঁ শিখিয়েছে। তাহলে শত্রুর নক্ষত্র থেকে সে দৃষ্টি দিয়েছে। তাহলে শুক্র আর কেতুর মধ্যে পাওয়ারফুল কে বেশি? বুধ শুক্র যুক্ত স্যার থেকে এরা ড্যামেজ হয়েছে, মানে এরা পাওয়ার কম পেয়েছে, ড্যামেজ হয়েছে ড্যামেজ হুম। হয়েছে। হ্যাঁ স্যার যখনই ড্যামেজ হয়েছে তখন কেতু পাওয়ার পেয়েছে অলরেডি, অর্থাৎ রাশি পাওয়ার পেয়েছে। সিংহ রাশির লোক হ্যাঁ তো এমনি পাওয়ার পায়, হ্যাঁ স্যার তারা রাগী, জেদি, ক্রোধী, অহংকারী, অকেন্দ্রিক, হ্যাঁ, হাম্বড়মিয়া, হুঙ্কার করব, এগুলো তো সিংহ রাশির বৈশিষ্ট্য। তাহলে সেই বৈশিষ্ট্যে কেতু রয়েছে, তাহলে বাধা সৃষ্টি করবে। তাহলে এই ব্যক্তি তার বউয়ের কাছে ভিজা বিড়াল হয়ে হ্যাঁ যাবে, স্যার বা তার স্বামীর কাছে ভিজা বিড়াল হয়ে যাবে, হতে বাধ্য। রাইট। অথবা তার জীবন সঙ্গীকে জাতক হলো আসলে মহিলা স্যার, জাতক কিন্তু মহিলা। হোক মহিলা, মহিলা হলে স্বামীর কাছে সে ভিজা বিড়াল হয়ে যাবে। এইবার কি হবে, আবার ভিজা বিড়াল না হয়ে যদি উত্তেজিত হয়, মানে সিংহ রাশির ক্ষেত্রে যদি রাশিগত কারণে উত্তেজিতও হয়, তাও সে জড়িয়ে নেবে, উত্তেজনাটা জড়িয়ে রাখার চেষ্টা করবে, কোনো ক্রমে উত্তেজনা বর্ধিত হতে দেবে না। ওটাকে কেতু যেহেতু পেঁচিয়ে ফেলে, দড়ি দিয়ে বেঁধে ফেলে, কেতু হচ্ছে লেজ, সাপের লেজ, সেহেতু সে জড়িয়ে ফেলবে। তাহলে সপ্তম ভাব, সেখানে বসে আছে বুধ, আর একজন পাপ গ্রহ, সে লগ্ন সাপেক্ষে আর একজন পাপ। তাহলে সেই হ্যাঁ স্যার পাপ, সে হচ্ছে ধনপতি আর আয়পতি। তাহলে বিবাহের পর তার ভাগ্য উন্নতি হবে কি হবে না? ধনপতি আবার আয়পতি। তাহলে ইনি যদি ম্যাডাম হয়, তাহলে উনার হাজবেন্ড, মানে বিবাহের পর হাজবেন্ডের পদোন্নতি হয়েছে কিনা, হাজবেন্ডের উন্নতি হয়েছে কিনা, বা ধরুন তার আয় উপার্জন বেড়েছে কিনা, তার প্রাপ্তি প্রত্যাশার মিল ঘটেছে কিনা, এইসব বিষয় তো বলতে হবে। তাহলে যখন তার হ্যাঁ স্যার বিবাহ হয়েছে, তার ধনপতি এবং আয়পতি, আয়পতি কি কেতু 7 নাম্বার নক্ষত্রে আছে। 7 হচ্ছে পুনর্বসু, মানে মানে রাহুল নক্ষত্র নাকি, পুনর্বসু মানে কি? না স্যার বৃহস্পতি নক্ষত্র স্যার বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি তাহলে নক্ষত্র কেতু স্যার। বৃহস্পতির নক্ষত্রে আছে, মানে বৃহস্পতির নক্ষত্রে আছে মানে আয়ভাব, সে কেতু দমন আছে, কেতু নিঃসন্দেহে দমন আছে, আর কেতু তো এমনি নিচস্থ আছে। তাহলে নিচস্থ কেতু এবং দমন কেতু, আর একাদশে কেতু শুভ ফল দেয়। তাহলে একাদশে কেতু শুভ ফল দিচ্ছে, একাদশে কেতু বৃহস্পতির গৃহে, তাহলে বৃহস্পতি এই লগ্নে শুভ কারক গ্রহ, তাহলে বৃহস্পতি শুভ দিচ্ছে। তাহলে বিবাহের পর তার উপার্জন বাড়াচ্ছে, কিন্তু উপার্জন কিন্তু বুধ বাড়াচ্ছে না, বুদ্ধিতে তার আসন উপরে যাচ্ছে না, মানে তার জীবন সঙ্গীর বুদ্ধি, মেধা, ধনের, মানে ধন বলতে অর্থ ধন বাড়তেছে, কিন্তু বুদ্ধির ধন বাড়তেছে না। বুদ্ধি, ধন, যোগ্যতা, আসন এটা বাড়ছে না, একেবারে ক্লিয়ার কথা। স্যার কিন্তু বিবাহটা কি ক্লিয়ার আছে যে তার মানে বলি জীবন সঙ্গী বলি হবে? পরে বলি, পরে বলি। আচ্ছা, দেখেন, ওকে ওকে। তো যখন এটি বাড়তেছে না, যেহেতু আমি জেকে দেব স্যারের সাথে শুধু ক্লাস করছি, তাহলে আমাদের এই বৃহস্পতির কারণে, বৃহস্পতি শুভকারক গ্রহ, কেতু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে প্রাপ্তি প্রত্যাশা তার ঠিকই পূরণ হচ্ছে। কিন্তু ওই যে আমার আয়পতি যে বুধ, সে বুধ আর ধনপতি বুধ যুক্ত থাকার কারণে আমার সপ্তমের যে কামনা বাসনা, সেটি পরিপূর্ণরূপে পূর্ণ হচ্ছে না। এইবার তার কত বছর বয়স, কোন সালে জন্ম, এটা আমরা জানি না। ধরে এখন যদি আমরা ধরে নিই যে শনি আমার এখানে আছে, তাহলে শনি এখানে আছে এই তাহলে হচ্ছে উম জন্মকালীন, অর্থাৎ এখানে গেলে এক হতে পারে 30 থেকে 5-6 বছর কম, অথবা হতে পারে 60 থেকে 12 বছর কম, মানে 48 বছর, অথবা 30 থেকে 6 বছর কম, এরকম হবে বয়স, দুটির একটি 48 হবে। বছর।
তার 48 মানে বছর। ওইরকম হবে। তার মানে শনির 2 চক্র থেকে আমি বলছি, আমি এটা হচ্ছে মুখে মুখে যে হিসাব, আমি অ্যাকুরেট হিসাব তো আর এখানে করতে পারবো না যেহেতু জন্ম তারিখ নেই। তাছাড়া বৃহস্পতি থেকেও বের করে আমাদের প্রায় জায়গায় চলে যেতে পারবো। তাহলে 48 বছর মানে কম নয়, অনেক সময়। তাহলে সেই সময়টিতে বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি ষষ্ঠে, ওর গৃহে। কোন গৃহে? প্রতিযোগিতার গৃহে। সে আছে 22 নম্বর নক্ষত্রে, মানে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রের নক্ষত্রে যখনই আছে, তাহলে বৃহস্পতি সে জীবযোগ তৈরি করেছে। তাহলে জীবযোগ তৈরি করে ষষ্ঠ ভাব রিপু ভাব, তার রিপুর তাড়না তার মধ্যে নেই। তার ভিতরে নম্রতা, ভদ্রতা, শান্ততা, শিষ্টতা এগুলো রয়েছে। বা তার অত বড় বড় প্রতিযোগিতা নেই, অত পরনিন্দা নেই, পরচর্চা নেই। বা ধরেন তার প্রচন্ড যে, ওকে কি বলে, উম ভীত সন্ত্রস্ত, তাও কিন্তু সে নয়। সিংহ রাশির মানুষ, সে তা নয়, সে সাহসী মানুষ। কিন্তু কথা হচ্ছে তার উচ্ছ্বাসন সে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে নবম ভাব, নবম ভাবের অধিপতি মঙ্গল। মঙ্গল কিনা সে রাহু যুক্ত হয়ে 21 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। 21 নম্বর নক্ষত্রটা রবির নক্ষত্র। সে পাওয়ার পেয়েছে। 21 নম্বর নক্ষত্রটা রবির নক্ষত্র, সে পাওয়ার পেয়েছে। কিন্তু পাওয়ার পেলে কি হবে? সে তো রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তাহলে লগ্নপতি রাহু যুক্ত হয়ে পঞ্চমে বসে আছে। তাহলে সে জন্মগতভাবে তার পিতার তরফ থেকে তার পাওয়ার কথা না। এবার শ্বশুরের তরফ থেকেও কিন্তু পাওয়ার কথা না। পিতা এবং শ্বশুর, পুত্র সন্তানের কাছ থেকে তার খুব বেশি পাওয়ার কথা না। তাহলে কি হবে? তাহলে তার স্বামী থেকে কি হচ্ছে? স্বামী থেকে প্রত্যাশা পাচ্ছে, কিন্তু তার উচ্ছ্বাসন পাচ্ছে না। এইবার যদি বলি এই মঙ্গল পঞ্চমে 21 নম্বর নক্ষত্রে, তার মানে কি? মঙ্গল রবির নক্ষত্রে, লগ্নপতির নক্ষত্রে। আর লগ্নপতি, লগ্ন এবং রাশি সেই কেতুতে বসে আছে। লগ্নের ডিগ্রিটা যদি বলেন তাহলে একটু সুবিধা, না বললে আরো ঝামেলা বাড়বে, মানে দেখা গেল আপনাদের বুঝতে কষ্ট হবে, দরকার নেই। তাহলে সেই কেতু বাধার সৃষ্টি করে, এই যে কেতু কিন্তু আবার সেই মঙ্গলের উপরে তার যোগ যুক্ত হয়েছে। হওয়ার কারণে দেখা যাচ্ছে ওই বিবাহ নিয়ে জড়েন হবে, প্রথম বিবাহ ভেঙে যাবে, হয়তো তার সেকেন্ড বিবাহ করতে হতে পারে, তার গার্জিয়ানরা গুরুত্ব দেবে না, এরকম হতে পারে। এমন কিন্তু এরকম একটা ব্যক্তি ইনি হতে পারে। পরে আসি আরো প্রেডিকশনে, প্রেডিকশনে যাওয়ার আরো পরে আসি। এইবার থেকে দেব স্যার, যদি আমরা সপ্তম ভাব বলি হ্যাঁ তাহলে আমরা কি বলবো? ওই প্রত্যাশা প্রাপ্তির আমাদের যে মিলনটা হলো না, সে যে পেল না, তার জন্য উচ্ছ্বাসন কেন পাচ্ছে না? নবম ভাবের মঙ্গল রাহু যুক্ত থাকার কারণে এবং রবির নক্ষত্রে মঙ্গল থাকার কারণে সে পাওয়ারফুল হয়েছে। কিন্তু 20 নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্রে যখনই রাহু আছে, হুম। তার ভিতরে ভালোবাসা প্রেম উতলে গেছে। কোন ভালোবাসা প্রেম? বাবার জন্য, শ্বশুরের জন্য, পুত্র সন্তানের জন্য। এই 3 জায়গায় তার ঘাটতি। এই 3 জায়গা থেকে তার লালসা পূরণ হচ্ছে না। তাহলে ওই দিক থেকে যখন তার মনের মনের বাসনা পূর্ণ হচ্ছে না, তখনই তো তার প্রাপ্তি প্রত্যাশা আর মিলছে না। আবার কেন মিলছে না? পঞ্চমপতি বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি, যে কিনা এই লগ্নের শুভ কারক, তার উপরেও তো রাহু দৃষ্টি দিয়েছে। তাহলে কেমনে হবে? কি করে হবে? দেবেটাকে। তাহলে ধনপতি আয়পতি সে দিতে পারছে না। এই লগ্নের পঞ্চম অষ্টমপতি বৃহস্পতি সে দিতে পারছে না। লগ্নের তৃতীয় অষ্টমপতি শুক্র, সে তো লগ্ন সাপেক্ষে পাপ, সে সপ্তমে থেকে দিতে পারলো না। ধনপতি এবং আয়পতি বুধ, সে দিতে পারলো না। তাহলে লগ্নপতি রবি অষ্টমী, একই দিচ্ছে। অষ্টমে সে 25 নম্বর নক্ষত্রে, মানে কার নক্ষত্রে? পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির বৃহস্পতি। নক্ষত্রে। বৃহস্পতির গৃহগত রবি, বৃহস্পতির নক্ষত্র যুক্ত রবি, সেই রবিও অষ্টমে নিধন স্থানে, মানসিক কষ্টের জায়গায়, পরাভবের জায়গায়, অপমানের জায়গায়, মৃত্যুর জায়গায়, বাধার জায়গায়, শোকের জায়গায়, পরাজয়ের জায়গায়, অপবাদের জায়গায়, এমনকি ঝুট ঝামেলার জায়গায় সে বসে আছে। তাহলে বৃহস্পতির নক্ষত্রগত যুক্ত লগ্নপতি বা রাশিপতি, সে তাকে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারছে না। তাহলে মানুষটি কেমন হবে? বলেন জেকে দেব স্যার, আমি যা বললাম সঠিক না ভুল? না স্যার, আপনি তো সঠিকই বলছেন স্যার, আমি আর একটু ভিন্নভাবে বলবো স্যার। হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ স্যার, আমি একদম ইজি ভাবে বলি আর কি স্যার। হ্যাঁ, মানে আপনি তো স্যার মূল বিষয়টা বলে দিচ্ছেন, যেমন স্যার, যেমন সপ্তমপতি দশম
দশমে গেছে। তো হুম সপ্তম হচ্ছে স্যার আমাদের হচ্ছে সহধর্মিণী যদি ধরি, তো হুম সহধর্মিণী গেল দশমে কর্মক্ষেত্রে গেল। হুম তো সেক্ষেত্রে তো এই এই যিনি এটা যেহেতু আবুল ভাই বলেছে একটা জাতিকার চক, তো জাতিকার হচ্ছে হুম স্বামী, হুম স্বামী, তো স্বামী গেল কর্মক্ষেত্রে, তাহলে হুম ব্যক্তির স্বামী কর্মক্ষেত্রে গিয়ে সে শনি কারক গ্রহ, মানে এখানে যে গ্রহটা বসেছে সেটা শনি। তা আমরা জানি শনি রেসপন্সিবল একটা গ্রহ। তো সপ্তমপতি দশমে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে সে মানে দায়িত্ববান গ্রহটা কর্মক্ষেত্রে বসে আছে, তাহলে ওনার এই যে মহিলা বা উনি জাতিকা, ওনার হচ্ছে স্বামীর সময়টা পাবে না। স্বামীর কাছ থেকে যে সময় পাওয়া উচিত একজন আহ, রমণীর, সেটা উনি পাবে না, কারণ ওনার স্বামী কর্মব্যস্ত মানুষ এবং কর্মে দায়িত্ববান মানুষ, সে কারণে মানে উনি সেই সময়টা পাবে না। তো এটাও তো স্যার আমরা এইভাবেও তো স্যার একদম একটা প্রাথমিক যে চিন্তা ভাবনা স্যার, সেই প্রাথমিক চিন্তা ভাবনাটা তো স্যার আমরা এইভাবে করতে পারি স্যার। ওইভাবেও তো করলেন, প্রাথমিক চিন্তা চেতনা করার ক্ষেত্রে তো আরো বলতে হবে এটা তো উচ্চতর ব্যাস, এখানে আরো ডিপে ঢুকাই দিতে হবে। হ্যাঁ স্যার। তাহলে সে আছে কি, শনি আছে 4 নম্বর নক্ষত্রে, রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রে। তাহলে বীজ হ্যাঁ যোগ স্যার, তৈরি রোহিণী করেছে না নক্ষত্র। এখানে, শনি হ্যাঁ চন্দ্র স্যার। বীজ যোগ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ করেছে। তাহলে বীজ যোগ করেছে স্যার। তৈরি হয়ে সে কি করেছে, দ্বাদশে ব্যয় ভাবে দৃষ্টি দিয়েছে, সে মিত্র ভাবে দৃষ্টি দিয়েছে, আবার সে সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে। হুম। তাহলে এই যে বৃহস্পতির বীজ দৃষ্টিও যোগ, এই বীজ যোগ দ্বাদশ ভাবে দৃষ্টি, এই বীজ যোগ চতুর্থ ভাবে দৃষ্টি, এই বীজ যোগ হচ্ছে আপনার সপ্তম ভাবে দৃষ্টি। তাহলে দ্বাদশ ভাব, সপ্তম ভাব আর চতুর্থ ভাব কি ভালো আছে? আছে? জেকে দেব স্যার না কই? স্যার, হ্যাঁ, না, না স্যার, না স্যার, নেই। এখানে দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়ার নেই। কারণে ওনার ঘুমের সমস্যা হবে স্যার। চতুর্থ ভাবে হ্যাঁ দৃষ্টি দেওয়ার কারণে পারিবারিক জায়গায় সুখের কিছুটা ঘাটতি সৃষ্টি করবে স্যার। আর সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি দিছে, সেক্ষেত্রে আপনি প্রথম যেটা বলছেন যে ওনার হচ্ছে জীবন সাথীর একটু ডমিনেটিং পাওয়ার থাকবে আর কি স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে ধরেন তার বয়স 48 বছর, তাহলে ইনি জীবনে কবে থেকে আঘাতটা পেয়েছে, ইনি জীবনে আঘাতটা কবে থেকে পেয়েছে? এনার জীবনে ধরেন দশা অন্তর্দশা আমরা বের করতেছি না, একটু আঘাতের কথাটা বলি, যে কত সাল থেকে বা কত বছর বয়সের থেকে সে আঘাতটা পেয়েছে। তাহলে আঘাতটা ওনাকে কে দিল? মানে উনার জীবনে যে বললাম পিতা পুত্র শ্বশুর, মানে পিতৃতুল্য যারা, তাদের কাছ থেকে মানে মনোমতো চাওয়া পাওয়া তার পূর্ণ হয়নি, না হওয়ার কারণে তার জীবনে ব্যথাটা ওখানে। এমনকি জীবন সঙ্গীর কাছ থেকে তার যে প্রাপ্তি বা প্রত্যাশা তার যতটা, সেটাও হয়নি। তো এটা কেন হয়নি, কত বছর বয়স থেকে হয়নি? এটা কিসের দশায়, যেহেতু চন্দ্র কেতু নক্ষত্রে কেতুর দশায় জন্ম, তাহলে কেতু থেকে আমাদের হিসাব করতে করতে 48 বছর যেতে হবে, ধরেন কেতু 7 বছর, তারপরে শুক্রের 20 বছর 27 বছর, তারপরে কৃত্তিকার ওই মানে রবির 6 বছর 33 বছর, 33-এ পরে হচ্ছে চন্দ্রের 10 বছর, তাহলে 43 বছর, 43-এ পরে মঙ্গল 7 বছর, মানে 50 বছর, মানে মঙ্গলের দশা। আমরা মঙ্গলের দশায় গেলাম না, বা দশা আমাদের বিচার করার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গায় কষ্টটা দেওয়ার মূল উদ্দেশ্য কি, ইনার জীবনের বাধাটা কোন জায়গায়? সপ্তম ভাব বিচার করতে গিয়ে, অষ্টম ভাব এবং নবম ভাব আমরা বিচার করতে গিয়ে আমাদেরকে এই জিনিস আমাদের এই চতুর্থ পঞ্চমে আসার দরকার আছে? দরকার নেই। কিন্তু আমরা আসতেছি কেন? আমরা একটু আগের শিক্ষাগুলো আমাদের একটু দুর্বল থাকার কারণে আসছি, না হলে আসতাম না। ওই প্রাথমিক ব্যাচ যেভাবে এবারে শিখে আসতেছে, এইভাবে হলে তাদের জন্য আশা লাগবে। সপ্তম ভাব বললেই তারা কিন্তু এই ভাবগুলো তারা করে দিত, ম্যাক্সিমামই করে দিত, কিন্তু আমরা পারছি না। তাহলে এই সপ্তম ভাব যদি আমাদের যেতে হয়, তাহলে সপ্তমের সঙ্গে আমাদের কানেকশন যার যার হয়েছে, সেই সেই জায়গাগুলো তো আমাদের দেখতে হবে, সেগুলো তো আমরা দেখলাম, সেগুলো তো আমরা প্রথমেই আমি বললাম যে এই এই জায়গায় কানেকশন তৈরি হয়েছে। তাহলে সেই কানেকশনের ফলাদেশ যদি বলি, তাহলে কি সপ্তম ভাব মিলবে না? যদি অষ্টম ভাব বলি মিলবে না? যদি নবম ভাব বলি মিলবে না? যদি না মেলে তাহলে তো জ্যোতিষ হবে না, তাহলে তো আর জ্যোতিষ হলো না, মিলতে হবে। তাহলে এবার মিলতে গেলে আদৌ মিলতেছে কিনা সেটি জানার আগে
এখান থেকে এইবার আপনারা যারা আহ, এতদিন ক্লাস করে আসছেন তারা একটু বলেন, কেউ এর ভিতর দিয়ে কেউ একটু বলেন। স্যার সপ্তম আর ধরনের একটা হচ্ছে আবুল হোসেন সাহেব একটু শনির ডিগ্রিটা একটু বলবেন আমার, শনির ডিগ্রিটা আর মঙ্গলের ডিগ্রিটা, এই দুটো ডিগ্রি একটু আমার লাগবে। স্যার এই সপ্তমপতি শনি এবং দশমপতি শুক্র এর সঙ্গে যে কানেকশনটা তৈরি আছে স্যার, যেমন অল্টারনেটিং একটা কানেকশন আছে, শুক্রর ক্ষেত্রে শনি গেল, শনি ক্ষেত্রে শুক্র আসলো, সপ্তমপতি দশমপতির মধ্যে যে একটা অল্টারনেট একটা যোগ আছে স্যার, এই হুম। যুগের স্যার কোনো ফল হবে না স্যার? যেমন এটা কি ক্ষেত্র সপ্তমপতি বিনিময় যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ হয়েছে কি হয়নি, এটা আগে বলতে হবে। স্যার শনির ডিগ্রিটা হ্যাঁ, 21 শনির ডিগ্রি ডিগ্রি স্যার, কত? শনি কত? শনি 21 ডিগ্রি। এক কেন মিনিট। হয়েছে? কারণ দুটি পাপ গ্রহ, আর শনিও মঙ্গল? পাপ গ্রহ, শুক্র। মঙ্গল হলো 29 ডিগ্রি। ওকে, আর লাগবে না। এই এই দুটো লগ্ন জিনিস দিব আমি একটু স্যার? আর লাগবে না, আর কিছু লাগবে না। জি। স্যার কেন্দ্রপতি যখন কেন্দ্রে বা ত্রিকোণে থাকে তখন ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি হয়, স্যার। তো এখানে কেন্দ্রপতি আছে স্যার, তো হ্যাঁ, সেক্ষেত্রে ক্ষেত্র সিংহাসন যোগ তো কি সৃষ্টি হয়েছে? হলো কেমন স্যার। তো দেখলাম দুটি শনিও বলছি পাপ কেন্দ্রপতি গ্রহ যখন কেন্দ্রে বা ত্রিকোণে থাকে তখন কেন্দ্র হ্যাঁ, কেন্দ্রপতি যখন কেন্দ্র, তখন তো ক্ষেত্র সৃষ্টি হয়। শোনা যাচ্ছে না কেন, আপনার কথা বেঁধে যাচ্ছে কেন? বলছি স্যার কেন্দ্র, কেন্দ্রপতি যখন কেন্দ্রে বা ত্রিকোণে করে তখন তো স্যার ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি হয়। এখানে সপ্তম কেন্দ্রপতি দশম কেন্দ্রিকে অবস্থান করছে স্যার, সেক্ষেত্রে হুম, তো মানে এই কেন্দ্র ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি হলো স্যার। সৃষ্টি হলো, কিন্তু ক্ষেত্র সিংহাসন যোগটা সৃষ্টি হয়েছে, ও এই ক্ষেত্র সিংহাসন যোগ ভঙ্গ হতে পারতো কি হলে? স্যার এখানে যেহেতু স্যার শুক্র লগ্নহারে পাপ, শনিও পাপ, তো হুম, এক্ষেত্রে এবং বুধ এখানে যেহেতু নিষ্ক্রিয়, দ্বিতীয় পতি যে বুধ নিষ্ক্রিয়, তো বুধ শনি গৃহে অবশ্যই শনির শনির তত্ত্বাবধানে কাজ করবে, এবং বুধ শুক্র যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, এই ক্ষেত্রে মনে ফল পাওয়া যাবে। কারণ কি, কেন্দ্রপতি এবং কেন্দ্রপতি যদি কেন্দ্র অবস্থান করে, সেও সেও দশমে এবং সপ্তমের সঙ্গে ক্ষেত্র বিনিময়, তো এই ক্ষেত্র বিনিময় সুন্দর সব ফল কথা। পাওয়া যাবে, যেটা ক্ষেত্র সিংহাসন বলা হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, সুবীর মহন্ত বাবু খুব সুন্দর কথা শুনলাম। এইবার এই শুক্রকে 25 নম্বরে না থেকে যদি 24 নম্বরে থাকতো তাহলে কি ক্ষেত্র সিংহাসনের সেই একই ফল পেতেন? না স্যার, সেক্ষেত্রে ব্যতিক্রম হতো। তত স্যার তাহলে ব্যতিক্রম রাহুর হতো। আমাদের নক্ষত্র চলে যাইতো। হবে, কারণ তত তখন রাহুর কিন্তু নক্ষত্র শুক্র, চলে যেত। শুক্র রাহুর নক্ষত্রে থাকতো। তাহলে রাহুর নক্ষত্রে থাকলে তখন কি হতো? আর শনি যে চন্দ্রের নক্ষত্রে থাকলে তাহলে কি হতো? বা ধরেন শনিকে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে যদি আনি আমরা, আনতাম, আর যদি শুক্রকে আমরা শনির নক্ষত্রে, ওই সরি রাহুর নক্ষত্রে নিতাম, তাহলে রাহু মঙ্গল যখন যোগ তৈরি করতো তখন কি আর ক্ষেত্র সিংহাসন যোগ থাকতো? না স্যার, তখন থাকতো না। স্যার আমাকে একটা জিনিস বুঝাই দেবেন স্যার, এই সপ্তম পথির দশমে গেলে ওই যে দিয়া তার স্বামী বিচার হইলে কি হবে, এটা আমরা বুঝি নাই স্যার। জয়ন্ত সপ্তম স্যার। পতি দশমে গেলে স্বামী বিচার হবে না কেন? সপ্তম পতি দশমে গেছে মানে কি, জীবন সঙ্গী দশম ভাবে গেছে, তাহলে জীবন সঙ্গী দশম ভাব, মানে দশম ভাবে জীবন সঙ্গী কর্মটর্ম পাবে কিনা, কাজ বাজ করবে কিনা, এগুলো গেছে। ঠিক আছে স্যার, এটা বুঝছিলাম না স্যার। এটার আবার না বুঝার কি আছে, ওটা তো সহজেই বোঝা যাচ্ছে। বুঝছি স্যার। এই জাতিকা কি বিবাহিত? আমি হাউজের কাছে প্রশ্ন রাখলাম। হ্যাঁ, আমি ওটার উত্তর কিন্তু দিয়ে গেছি, দিতে যেয়ে থেমে গেছি। আমি কিন্তু বলেছি যে কোন বছরে তার এই স্যার অবস্থান তৈরি আপনি হয়েছে আপনি একটু সেটা পরে কিন্তু। বলেন স্যার, আপনারটা আমি হ্যাঁ, ধরছি একটু জায়গায়। হুম, আমি হ্যাঁ, হাউজের কাছে প্রশ্ন রাখছি, আপনি ছাড়া স্যার। হুম। এটা আমি যদি বলি তাহলে স্যার আধ্যাত্মিক বিবাহিত একবার বিয়ে করছে বিবাহিত না, কিংবা আর বিবাহিত একবার না, বিয়ে হবে, এরকম বিবাহিত সে। আর প্রথমে আগে বিবাহিত বলেন তো না। বাবা নেই, এটা সঠিক কিনা? সঠিক। হ্যাঁ, গেল। ওনার জীবনে মানে দেখা যাচ্ছে আর দুটা জিনিস, আরো দুটো জিনিস বলেছি, সে দুটো জিনিস পরে জানি। যেমন আমি বলেছি, তারপরে আরেকবার রিপিট করে দিই, যে পুত্র সন্তান নেই, শ্বশুর নেই, মানে শ্বশুরের ইয়ে পায়নি, পুত্র সন্তানের স্বাদও সে পায়নি। এটা এই দুটো কথাও কিন্তু আমি আগে বলে গেছি, আবার রিপিট করলাম। তো যাই হোক, অনধিকার চর্চা, যাই হোক, হ্যাঁ, আপনারা বলেন, তারপরে বলি।
হ্যাঁ স্যার, আপনারটা আমি শুনছি স্যার, এবং আমি হ্যাঁ ওখান থেকে পরে আপনার কাছে অন্য হ্যাঁ জিজ্ঞাসা দিব। বাট হাউজের কাছে প্রশ্ন রাখছি যে এই জাতিকে কি বিবাহিত সেটা বোঝা স্যার যায় এই কিভাবে? সপ্তমী বুধের জন্য বিবাহ হইলে অনেক দেরিতে হয়েছে বা বিবাহে ঝামেলা আছে, একবারে স্যারের মতো পিন পয়েন্টে যাইতে পারবো না। সপ্তমী বুধ, অনেক সময় সপ্তমী বুধ থাকলে বিবাহ হয়ও না। তা আপনি বলবেন কি, আমি বলবো কি, কথা হচ্ছে সেই জায়গায়। আমি তো সংক্ষেপে অন্যভাবে বলে দিতাম বিবাহে ঝামেলা, এটা বলতাম, আর কিছু না। তবে বিবাহ হইলেও ভালো, না হইলেও ভালো, এই ওই ডিভোর্স না হইলেও না, ভালো। স্বপনদা বলেন, স্বপনদা। হ্যাঁ। ও দাদা, আমার মাথায় আসে না। তাইলে কিশোরী মোহন বাবু বলেন একটু, উনি কি কিশোরী বিবাহিত? মোহন করে ধরেন, বুধ শুক্র এক ঘরে আপনার মানে ভালো ফল দেয় না, সেই হিসাবে আমি বলতে পারি যে আপনার কিশোরী মোহন বাবু বলেন, উনি কি বিবাহিত? না না, বিবাহ অবিবাহিত, আমি আর বলতে পারতেছি না ডিভোর্সি, এটা। আচ্ছা, আর ডিভোর্সই বলা যায়, ডিভোর্সই বলা যায় স্যার। সুবীর মহন্ত বাবু বলেন তো উনি বিবাহিত কিনা? হ্যাঁ বিবাহিত, শুক্রের দশায় বিয়ে হয়েছে না। স্যার আমি আর একটা এক জায়গায় দেখছি যে বৃহস্পতি যদি থাকে, ওই বৃহস্পতির নক্ষত্রে বুধ আছে, এইটার ভিতর শতকরা 50 জন ডিভোর্স হয়ে যায়। লগ্নপতি সেটা স্যার তো আপনি আমি বলেন বললাম। একটু। হ্যাঁ। লগ্নপতি অষ্টমে গেছে, ওইভাবে এনার এখন লগ্ন দুর্বল হয়েছে। বিবাহিত বা বিবাহিত না, এটার জন্য তো আমাদের একটা নির্দিষ্ট সূত্র অনুসারে কথা বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো এখন এটা এটা হচ্ছে স্যারই বিষয়। বলে ক্লিয়ার করে দিবেন আমাদের, কেন আমরা হচ্ছে 5 জন যদি বলি বিবাহিত আর 5 জন বিবাহিত না, তাহলে 5 জন সেরা হয়ে গেলাম আর 5 জন হচ্ছে ইয়ে হয়ে গেলাম। এই না, ব্যাপারটা তাহলে এরকম স্যারই না, দেন আমরা স্যার, হচ্ছে এটা বেশি আপনি মানলে হবে না। সমাধান দেন। দুইজন বিবাহিত, যে আর বলবে দুইজন যে বলছে বিবাহিত, বিবাহিত, কেন বিবাহিত, কোন সূত্রের ভিত্তি করে বিবাহিত, সেটাকে স্যার ক্লিয়ার ক্লিয়ার করতে করে হবে। দিক, আর যিনি স্যার ক্লিয়ার করে দিক, আমার যিনি তো বলবেন মাথায় আসছে বিবাহিত না, তাকেও ক্লিয়ার করতে হবে কোন সূত্রের উপরে ভিত্তি করে বিবাহিত না বলছেন। তো সুবীর দা যেহেতু বলছেন বিবাহিত, কোন সূত্রের উপরে বিবাহিত বলছেন এটা ক্লিয়ার করুন, তাহলে অন্যরা শিখতে পারবে। আমি বলি, এইটা আমার একটা ক্লায়েন্টের, আমি কিছুটা জানি তার সম্পর্কে, সে আমার কাছে একটা জিনিস জানতে চাইছে। না, আপনি এটা একটু আপনি বলে নি এটা পরে আসুন, মানে ওই আগে জিনিসটা আপনি বলি। এখন ক্লিয়ার হোক। বলিয়েন না। কোন কোন সূত্রে এটা বিবাহিত সুবীর দা করুন। সুবীর মহন্ত বাবু বলেন, হ্যাঁ স্যার। বলেন বলছি আপনি তো বলছেন বিবাহিত, আমি বললাম কিসের এটা শুক্রের লক্ষণের উপরে দশাতে ভিত্তি করে বিবাহ বলছেন সম্ভব, বিবাহিত? কিসের আমি উপরে বললেন বললাম এটা বিবাহিত? শুক্রের দশাতে বিবাহ সম্ভব, কারণ কিসের? কারণ তৃতীয় পতি, হ্যাঁ, শুক্রের দশাতে বিবাহ সম্ভব না, অবশ্য সেটাই বলেছে। এইবার আমি বলি, বলুন এনার স্যার। চেহারা একটু বলি প্রথম। হুম। বলেন স্যার, আবুল হোসেন এইটা সাহেব ইন্টারেস্টিং। প্রথম জি স্যার। বলবো, একটু চেহারা বলবো। জি জি স্যার বলেন। খাইজো খাইজো ধরনের মেয়েরা আছে না, যারা খাজা খাজা, হুম। মানে একটু নরম তরিবাত কম, খাজা খাজা দেখতে, মানে খাজা খাজা দেখতে। উদাহরণ তো এইভাবে ক্লাসে দেওয়া যায় না, যেহেতু রেকর্ড হচ্ছে, মানে আমি আহ, বুঝতে পারছি, ঠিক আছে হ্যাঁ এটা। এরকম। জি জি, আবার ঠিক দেখা আছে। যাচ্ছে ওই যেসব মানুষকে একটু অনধিকার হয়ে যায় কিনা জানি না, ক্লাসে এরকম বলতেছি, যেহেতু সিংহ লগ্নের একটি কথা মনে রাখতে হবে, বুধ শুক্র পাপ, মঙ্গল বৃহস্পতি শুভ শুভ, আর হচ্ছে বৃহস্পতি শুক্রের সম্বন্ধ কখনোই রাজযোগ হবে না, এটা সিংহ লগ্নে হবে না। তো বৃহস্পতি শুক্রের সম্বন্ধ হলে কখনোই রাজযোগ হবে না। তাহলে বৃহস্পতি শুক্রের কোনো সম্বন্ধ তো হয়নি, উপরন্তু হইলেও রাজযোগ হতো না। এই এই কথাটা বলা আছে। তাহলে বৃহস্পতি হচ্ছে এই লগ্নের অষ্টম এবং পঞ্চম পতি, যেহেতু পঞ্চম ভাবের অভাব সৃষ্টি করেছে, তারপরে হচ্ছে এই ব্যক্তির পঞ্চম সপ্তম ভাবের অভাব সৃষ্টি করেছে, বিবাহ তো হয়নি। হুম। যারা একটু ওই তৃতীয় লিঙ্গের লিঙ্গের ভাব ধরনের মানুষ যারা থাকে, এই মানুষটি সেই রকম, ইনার সঠিক বিয়ে স্যার, হয়নি। ইনার বিয়ে হয়নি বিবাহের স্যার। যেটা ভেঙে গেছে হলো বিবাহের পরিকল্পনাটা চলে গেছে 34 বছরে, শেষ, জি, ওপাট শেষ। বিবাহটা হয়নি, উনি অবিবাহিত। স্যার হ্যাঁ, যেটা বলছেন, এটা হুবহু এই মিলছে স্যার। এই 34 বছরে এইখানে তার জীবন পার করে দিয়েছে, মানে এখানে আর তার বিবাহের কোনো কথা এরপরে আর তোলেই নাই জীবনে। এবং মানুষটি ওই তৃতীয়ের মতো ওই রকম ক্লাসের মানুষ, ভাজা খোঁজা মানুষটি, উঁচু জি লম্বা মোটা সোটা খাজা খোঁজা মানুষ। এই জি, সঠিক স্যার, সঠিক। ইনার জীবনে 43 বছর বয়সে একটা বড় শোক গেছে। বাবা তো আগে হারিয়ে গেছে, আর পরে যদি মা থেকে তাকে তাকে 43 বছর বয়সে হারিয়েছে।
অর্থাৎ নেই তার এখন। জি। বুঝতে পেরেছেন? 43টা আসলো মানে 3.5 কেতু, এই জন্য স্যার। কোনো ক্রমেই না, ওটা তো শিখাবো না, স্যার ওটা বলেছি, স্যার ওটা তো সপ্তমে কি স্যার সপ্তমে কি পাপ ভ্রমণের জন্য কাগজ হতে চাই এটা? ওটা প্রাথমিক ব্যাচেও আমি কালকে ক্লাসে বলেছি যে এটা শিখাবো না, এটা এত সোজা না। সপ্তমে কিন্তু এটা পাপ আমি ভ্রমণ কোনো থাকা দশা উচিত, হিসাব এটা হিসাব বললাম। বুঝি না। আমি দশা হিসাব, আমি ওই পতাকি চক্র, ওই চক্র বক্র ওসব আমি বুঝি না। আচ্ছা, প্রাণ নাড়ি নবাংশ ওগুলো আমি বুঝি না। আমি যেটা আমরা তো বলবো, এখন কথা হচ্ছে আমি ডিগ্রি নিচ্ছি, আজকে ডিগ্রির স্যার সাথে কি আমাদের যোগ করেছি কি করেছি আমি জানি না, কিন্তু সাল আমি উল্লেখ করে দিয়েছি, এটাই রাইট। আমি তো আর এখানে আপনাদের আড়ালে থেকে তো সফটওয়্যার চেপে দশা দেখি নাই নিশ্চয়ই। না না, তাহলে স্যার আমি তো এটাই আমাদের সবসময় দেন, সামনেই আছি। স্যার আমাদের এই সবাই দাবি। আলোচনার থেকে শুরু করি, ঠিক আছে স্যার, বলেন। ওটা শেখাবো না। স্যার ওইটা ওই হোমওয়ার্ক দিয়ে দেন, সামনের সপ্তাহে যে 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 ব্যাপার বলবে আমি বলবো স্যার, সবাই বলবো কি জন্য বিয়ে হয় নাই। বলেন বলেন। না, হ্যাঁ ওটা আমার তাহলে দেখতে বলেন, হবে। এখন না স্যার, বলেন কেন, আমি সামনের সপ্তাহে কেন এখন তো বলবেন? বলতে পারবো না, ওটা আমার দেখতে হবে, না দেখবো, দেখে চেষ্টা করবো, চেষ্টা করে যা পারি লিখবো, সবাই দিয়ে দেন, সবাই চেষ্টা করবো। ওকে, তাহলে হোমওয়ার্ক দেখেন, হ্যাঁ, কেন হোমওয়ার্ক বিবাহ অবশ্যই হয়নি দেখেন, অবশ্যই স্যার, হোমওয়ার্ক থাকবে এটা। এবং তার বাবা কেন নেই, বাবা কত বছরে মারা গেছে এটা বলতে জন্মের পারবেন? সময় কেমন কি ভাই? এটা নোট নেন, বাবা কত বছরে মারা গেছে। তাহলে আমি একটু বলার চেষ্টা করে দিই, না করে দেবো নাকি এখানে, নাকি আপনারা ওই জাজ না, করে বের করেন? স্যার বাবাটা বলেন, ওটা স্যার আমরা একটু পারবো না। হিন্টস দেন, স্যার হিন্টস বাবাটা দেন। পারবো না স্যার, ওই বিবাহ কি জন্য হয় না এটা স্যার আমরা চেষ্টা করতে পারবো, এটা সূত্র দেখা যাবে, কিন্তু বাবা কি জন্য মারা গেছে এটা পারবো না স্যার, এই বেরিয়ে আমার মাথায় নাই, আমার মাথায় নাই। 24। এটা হচ্ছে আহ ওই ডিগ্রি দেখে মনে হয় স্যার, দশা অন্তর্দশা। কি দশান্ত দশা কি আমি এখানে বের করে নিয়ে বসে গেছি নাকি? স্যার তো এটা দশা আমরা অন্তর্দশা ডিগ্রি দেখেই নেই। দেখে স্যার বলতেছে, ওটা আমার এক মনে হাতে মনে হলো না, এই শুরু, আর এক হাতে ডিগ্রি বাম। দেখে ডিগ্রি দেখে তো দশা বোঝা যায়। ডিগ্রি দেখেই বলতেছে স্যার। এই আহ, কই গোপন ডিগ্রি সূত্র নিছি? তো আমি তো আমাদের চন্দ্রের দেবে না। ডিগ্রি নিইনি, চন্দ্রের ডিগ্রি তো আমি নিইনি। স্যার বুঝেছি? চন্দ্রের ডিগ্রি নেন নাই, কিন্তু আপনি তো বলতেছেন যে ডিগ্রির হিসাবটা আপনার মাথায় ঘুরছে এবং রেজাল্ট জায়গা মতো টাচ করে ফেলছেন, তো এই গণিত জ্যোতিষটাই তো একটু ধরাইতে হইবে স্যার। সেই দুটো ডিগ্রি তো আমি নিয়েছি, একটি মঙ্গল আর একটা শনি নিয়েছি তো আমি। জি নিয়েছেন। তাহলে আমি যেটা আপনাদের শিক্ষা দিতে চাচ্ছি, যেটা দেইনি, কুকিগত করে রেখেছি এতদিন, কথা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহ, চন্দ্র মাতৃকারক, রবি পিতৃকারক। তাহলে রবি কত ডিগ্রিতে থাকলে কত বছর বয়সে রবির ফলটা পাবেন, রবির শিক্ষাটা, রবির যে যশ খ্যাতি দেবে কত বছরে দেবে, এটা কিভাবে বের করবেন? যে ব্যক্তি রবির দশা জীবনেও পাবে না, তাহলে সে ব্যক্তির রবির যশ কিভাবে পাবে? যে ব্যক্তি চন্দ্রের দশা পাবে না, সে ব্যক্তি কি তার মায়া মমতা পাবে না? সেটা কোন বয়সে পাবে? চন্দ্রের দশা চন্দ্রের অন্তর পাচ্ছে না, তাহলে সে মায়া মমত্বটা পাবে না জীবনে, তাহলে সে কিভাবে পাবে? পাবে তো ধরেন বটেই শনির স্যার, হ্যাঁ। কষ্ট, শনির কষ্ট আর শনির যোগ, যে ব্যক্তি শনির দশা শনির অন্তর্দশা পাচ্ছে না, সে ব্যক্তি তুলা লগ্ন বৃষ লগ্নের রাজযোগ কারক গ্রহ শনির দশা অন্তর্দশা পাচ্ছে না, সে ব্যক্তি কি শনির যোগ সাধনা একাগ্রতা করবে না, বা শনির নিঃস্বরিক্ত ধ্বংস হবে না? তাহলে সেটি কিভাবে বের করবে? শনির দশা সে জীবনেও পায়নি, 120 বছর না বাঁচলে যদি তার দশা শুরু হয়, ধরেন এই দত্তরি শনির দশা পাবে না কোন দশায় জন্মগ্রহণ করলে, ভূতের নক্ষত্রে, ওই ভূতের দশায় যদি জন্মগ্রহণ করে, তাহলে 100 বছরে পরে যে শনির দশা পাবে, 99 বছর না, 101 বছর বয়সে যে সে শনির দশা পাবে, তাহলে 101 বছর তো সে বাঁচবে না, তাহলে সেই ব্যক্তি কি শনির যোগ সাধনা পাবে না? এইবার একটা ব্যক্তি ধরেন গণিতে পুরস্কার পাবে বা গবেষণায় পুরস্কার পাবে, সে জীবনে একটা বই লিখবে, একটা বই মাত্র লিখবে, সেটি কে লেখাবে? বুধ লেখাবে। তাহলে বুধ কত বছরে তাকে এই ফলটা দেবে? সে ধরেন বুধের দশা কোনোদিন পায় না, তাহলে কি হবে? সে সে কি পাবে না এর ভিতর জীবনে? সেটা কি দিয়ে বের করবে? এইবার ধরেন কেতু, তার জীবনে একবার একটু হাসাড় খাবেই, শিশুবেলায় হাসাড় এমনিই খায়, তা বয়সকালে বুড়ো কালে কোন সময় খাবে? সেটি কেতুর দশা সে কোনোদিন পায়নি। ধরেন শুক্রের দশায় জন্মগ্রহণ করেছে, কেতুর দশা পেতে গেলে হচ্ছে 113 বছর বয়সে পরে যে পাবে, তাহলে এটি অন্তর্দশা। আপনি কিভাবে বের করবেন?
ধরেন এই জায়গায় আবার যদি বলি বৃহস্পতির দশা, যে সে কবে তীর্থ ভ্রমণ করবে, সে বৃহস্পতির দশা সে কোনোদিন পেল না। যদি বৃহস্পতির দশা ধরেন কোনো ব্যক্তি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাহলে সে তো বৃহস্পতির দশা পাবে না। ভালো করে বুঝলেন, 104 বছর বয়স হয়ে গেলে তারপরে সে বৃহস্পতির দশা পাবে। তাহলে 104 বছর বয়সে আপনি তাকে হজে নিয়ে যাবেন? যাবেন? এটা এই কল্পনা করে রাখলেই হবে? তাহলে সে কত বছর দুজনের বয়সে কল পাবে? দিয়ে প্রত্যেকটা গ্রহের ডিগ্রির সঙ্গে এমন একটা সূত্র রয়েছে যে প্রত্যেকটা গ্রহের ডিগ্রির সঙ্গে তার একটা বয়স যুক্ত করে দিলে সেই বয়সে সেই গ্রহের ফলটা দেবে। আমি যদি বলি আমার জীবনে 5টি বই বেরোয়, এত বই বেরোলো না, তাহলে আমি যদি বলি ষষ্ঠ বই আমার কবে বের হবে, ধরেন আমি বললে আপনারা হয়তো ভাববেন যে স্যার জোর জোর জবরদস্তি করে, বা স্যারের তো লেখাই আছে ওই দিয়ে বের করে দিয়েছে ওই সময় মিলান। কিন্তু কথা হচ্ছে আমি ক্লায়েন্ট বা আমার আর একজন, মানে ওই একটা মজার কাহিনী একটু বলে নিই। এক পাহাড়ি মানে বনে জঙ্গলে যারা থাকে তারা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা আয়না পাইছে। তো এই ফেসবুকে দেখেছি কয়েকদিন আগে, আয়নাটা পেয়ে করেছে কি, সে প্রথমে নিয়ে গেছে তার, নিজেকে দেখতেছে, নিজেকে তো কোনোদিন আয়নায় দেখিনি সে কেমন, এখন সে নিজেকে দেখেছে, দেখার পরে নিয়ে গেছে বউয়ের কাছে, যে খুব সুন্দর একটা ছেলে দেখা গেছে। এইবার বউয়ের কাছে গেলে দেখতেছে একটা সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, বলছে তুমি তাহলে এই সুন্দরী মেয়ের সাথে তুমি এই প্রেম করো, ফুটুস ফুটুস করো, এই জিনিস আসলা। এবং এইবার তারপরে সে আয়না খান নিয়ে গেছে শাশুড়ির কাছে, শাশুড়ি ধরে বলতেছে কি, ছেলে যদি একটু প্রেম করে তো করেছে, এ তো বুড়ি, তো এই তো কয়দিন পরে মরে যাবে, এর সাথে প্রেম করেছে বৌমা, তাতে তোমার কি হয়েছে, তো তোর ওই বুড়ির সাথে কেন প্রেম কর? কথা হচ্ছে এরা তো জীবনে কখনো নিজেকে দেখেনি। তাহলে নিজেকে যদি আমার দেখতে হয়, ধরেন আমার আর একটা কপি আমার সামনে আসছে, সেই ব্যক্তির বিচার করে দিতে হবে যে তার ষষ্ঠ গ্রন্থ কবে বের হবে। তাহলে সেটি আপনি ওই দশা অন্তর্দশা কোষে কবে বের করবেন, বরং ওই বুধের ডিগ্রি ধরবো, বা তার শিক্ষার ডিগ্রি, বা তার গবেষণার ডিগ্রি, গবেষণার যে গ্রহ রয়েছে ওইটার ডিগ্রি থেকে তার কত কত বছরে বেরোতে পারে। ওটা 1 2 3 ধাপ দেব, একেবারে জীবনের ওই তাই হবে। কিন্তু এই জিনিস কি শিখাবো এত সহজে? এখনো পর্যন্ত মান্ডেনের, আমার জীবনের পেটের জিনিসটুক মান্ডেনে প্রথম ক্লাসে দিয়েছি, আপনারা নেন নাই, এখনো তা নিয়ে চর্চা করেন। আর এইটা কিভাবে আশা করবেন? এইটা কিভাবে আশা করবেন যে 34 বছর বয়সে তার ওইটা চলে গেছে? কিভাবে আশা করবেন যে তার বাবা মারা যাওয়ার সালটা কিভাবে আশা করবেন দুটো ডিগ্রি নিয়ে? কিভাবে আশা করবেন তার 43 বছর বয়সে তার আরো একটা চরম বিপর্যয় গেছে? এটা আশা করেন কিভাবে আমার কাছ থেকে? আগে সেটা বলেন। আর সুভাষবাবু বললেন যে আমরা বের করে দিতে পারবো। হ্যাঁ, সুভাষবাবু পারবেন। সুভাষবাবু যেমন সকালে কালকে ক্লাসে একটা সুন্দর কথা বলছিলেন, যে আমি বললাম যে এই একটি গ্রহের, যদি আমার উপরের নিচের ডিগ্রি থেকে বের করতে পারবো যে আমার উত্তর দিক থেকে ঝামেলা না, মানে বাড়ির পশ্চিম পাশে না পূর্ব পাশে, বা ডাইনে না বামের থেকে আমার ঝামেলা হচ্ছে, এটা বের করতে পারবো ধরেন আমরা। কিন্তু এইবার বাড়ির এ পাশে আর এ পাশে কি করে বের করবো? এ পাশে পাশে তো কোনো ডিগ্রি নেই, আছে? কিন্তু এ পাশ ও পাশ কৌণিক আছে, কোণ কোণ। কিভাবে কোণ আছে? সবটা তো একটা বৃত্ত, 360 ডিগ্রি একটা বৃত্ত। 360 ডিগ্রি যদি একটি বৃত্ত হয়, এই হচ্ছে 360 ডিগ্রি, এর হচ্ছে বিন্দু, তাহলে বিন্দু থেকে এই কোণ আর এই একই দূরত্বের কোণ, বুঝছেন? জি জি স্যার। হ্যাঁ, হুম। তাহলে আমরা ডাইনে আর বামে তাহলে বিন্দুকে দেখতে হবে, বিন্দুর থেকে আয়না ধরতে হবে, আয়না ধরলে তার উল্টো পাশ দেখা যাবে, জি, তাহলে উল্টো পাশ দেখতে হবে। এই তাহলে ডিগ্রির একটি হিসাবগুলো গ্রহ, হইলে ভালো হয় স্যার। হ্যাঁ, ডিগ্রির হিসাবগুলো হইলে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝা সহজ হবে। ডিগ্রি দিয়ে বোঝা যাবে না, ডিগ্রির পরে আয়না ধরে বুঝতে হবে, ডিগ্রির কোণের পরে আয়না ধরে বুঝতে হবে, তারপরে বলতে হবে দিক। তাহলে ওই যে বললাম ওইটাই তো মানবে, যে আমার বাড়ির কোন পাশে জলাশয়, কোন পাশে কাঁটা গাছ, কোন পাশে তিতো গাছ, কোন পাশে মিষ্টি গাছ, কোন পাশে রাস্তা, কোন পাশে ধরেন নর্দমা, এই জিনিসটা বুঝতে সুভাষবাবু বললেন যে ওই গ্রহের
টক ঝাল মিষ্টি ওর যে গুণগুলো রয়েছে সেই গুণ অনুযায়ী বুঝবো যে টক গাছ এই পাশে, ঝাল গাছ এই পাশে, আর মিষ্টি গাছ এই পাশে, আর হচ্ছে আপনার দুর্গন্ধযুক্ত নর্দমা এই পাশে। আমি তখন কিন্তু সুভাষ বাবুকে বলেছিলাম যে ঠিক আছে, আপনি হয়তো গ্রাম দিয়ে এটা বের করতে অবশ্যই পারবেন, কিন্তু আমি তো চাই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলুন, যে আমার পূর্ব পাশ কোনটা আপনারা তো জানছেন না। আমার পূর্ব পাশে কি আছে, আমার পশ্চিম পাশে কি আছে, আমার উত্তর পাশে কি আছে, আমার দক্ষিণ পাশে কি আছে, এটি বলুন। তাহলে দিকটা কিন্তু আপনারা এখান থেকে বলতে পারছেন না। ওই গ্রহের পাশ বলতে পারছেন কিন্তু দিক বলতে পারছেন না। আবার দিক শিখেছেন, যেটা কি শিখেছেন, যে মেষ রাশির পূর্ব দিক শুভ, দক্ষিণ দিক অশুভ, এটা আপনার বাস্তুশাস্ত্রে শিখেছেন। তাহলে পূর্ব দিক, তাহলে মেষ রাশিতে গ্রহ আছে, মেষ রাশিতে মঙ্গল নিজ গৃহে আছে, তাহলে তার পূর্ব দিক শুভ, মানে তার পূর্ব দিকে ভালো দিক, মানে পূর্ব দিকে বাড়ির দরজা বা পূর্ব দিকে তার রাস্তা, পূর্ব দিকে ভালো কিছু। আর পশ্চিম দিক হচ্ছে অশুভ, পশ্চিম দিক তাহলে পিছন, পশ্চিম দিকে নর্দমা, এটুক শিখেছেন। কিন্তু পূর্ব আর পশ্চিম শিখলেন, এবার উত্তর আর দক্ষিণ কিভাবে বের করবেন বলেন। এইবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মঙ্গল, ভরণী নক্ষত্রের মঙ্গল, আর হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মঙ্গল, এই তিনটের আবার দুই সাইড কি করে বের করবেন। সুভাষবাবুকে আমি 1 মাস সময় দিলাম, ঠিক 1 মাস পরে আমাকে এই সূত্রটা একটু আমাকে দেবেন, এটা আমি চাই। না স্যার, ইয়ে তো আমাকে মানে কাজ করে না স্যার। ওই না না, যেটুকু পারছি ওইটুকু বলছি, আপনি ওটুকু আপনার। যেটুক বের করতে পারবেন ওইটুক আমার কাছে দেবেন, এটি আমি স্যার চাই। বিবাহটা, ওই বিবাহটা ওইটা 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 দেখবো স্যার। আর তা স্যার আমার ওইটা ওটা চেষ্টা করবো, পারবো এরা জানি না স্যার, আপনার কৃপা থাকলে পারবেন বিবাহটা পারবেন, দেখবো। আপনার আপনার ওই জিনিস দিয়েই পারবেন, কিন্তু ওই জিনিস ভেঙে বের করতে হবে। আপনার যে জিনিস আছে ওই পূর্ব পশ্চিম বের করা, ওই জিনিস দিয়ে মানে তিক্ত ঝাল মিষ্টি টক এই বের করা যে জিনিস আছে ওই দিয়েই বের করতে পারবে। কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখেন, 1 মাস সময় দিই, এই বুঝতে স্যার পেরেছেন। আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিনও সম্ভব হবে না। 1 মাসকে 1 বছর 100 বছর হবে। হ্যাঁ, হ্যাঁ বলেন, আমরা কিন্তু এই ভাবের থেকে চলে যাচ্ছি। এবার কিশোরী মোহন বাবু, আপনার কথা আগে শুনে নি। এ জায়গায় আমি একটু থেমে যাই এখন। কেন থেমে যাচ্ছি? কারণ আমি ওই পথটায় যাবো না, ওই পথটা আমি এখন শিখাবো না, এই জন্য যাবো না। তো এখানে আপনাদের বলতে হবে সপ্তম অষ্টম নবম ভাবে আর কি কি বিচার করবেন এখানে করেন। বলেন কিশোরী মোহন বাবু, সবচেয়ে বেশি চর্চাকারী এবং মানে বিজয়ী মানুষ তানাকেই বলতে হবে। বলেন অষ্টম ভাব, বলেন কিশোরী মোহন বাবু, অষ্টম ভাব। স্যার আমার নেটের সমস্যা, আমি শুনতে পাইনি এর আগের কথাগুলো, আমার অফ হয়ে আবার অন করেছি। আপনি গবেষক মানুষ, এই সবার মধ্যে আপনি বেশি গবেষণা করেন। সেকেন্ড গবেষণা হচ্ছে আবুল হোসেন সাহেব করেন, থার্ড গবেষণা হচ্ছে নীরজ স্যার করেন, নীরজ স্যার নেই এখানে। আর জেকে দেব স্যার তো করেনি, অনর্গল করেন, ওটা ইনাদের এর ভিতরে ফেললে হবে না। ওই আমাদের স্বপন বাবু শুধু বলেছিলেন যে স্যারেরা অংশগ্রহণ করতে পারবেন না প্রতিযোগিতায়, তার জন্য ওনার কথা আমি না মেনে পারিনি। না হলে উচ্চতর ব্যাচে আমি তো নীরজ স্যার জেকে দেব স্যারকে আমি স্যার উচ্চতর ব্যাচে মনে করি না। আর করলে তো তাহলে দূরের ঠেলে দেওয়া হয়, বরং কাছে রাখার জন্য মনে করি না। তাহলে আমি ওনাদের লাগিয়ে দিতে চেয়েছিলাম, তা নাহলে আমি এই যে প্রতিযোগিতার বিচারটা কিভাবে হলো, এই বিচারে মর্মটা বুঝবেন কি করে। কিন্তু আমি দাদার কথা মানতে গিয়ে আমি আর সেটি রাখতে পারিনি। কিন্তু ধরেন উনরা তারপরেও কিন্তু উনরা লিখেছেন, এইবার সেই লেখাও আপনারা সুবিনিরে পড়েছেন। তাহলে পড়ার পরে আপনাদের লেখা কি হওয়া উচিত ছিল, এরপরে আপনাদের ছাত্রছাত্রী যারা হবে, আপনাদের সহপাঠী যারা হবে, তারা নিশ্চয়ই আপনাদের কাছে ধারণা নিতে চাইবে, তখন আপনাদের তাদেরকে ধারণা দিতে হবে এই অনুযায়ী। এটাই তো সহমর্মিতা, এটাই তো জ্যোতিষ। যদি আপনি আলোচনা না করেন, যদি আপনি আরেকজনের কাছে না দেন, তাহলে তো আপনার ওই বিদ্যাটা কোনো কাজে লাগলো না। তো আমিও দিব, ওই যে বললাম না, আমার কোন পাশ থেকে আঘাত আসবে, কোন দিক থেকে আসবে, সেই দিকটা তো আমার বের করতে হবে। ওটাই হচ্ছে মানডেন, এই জন্য এই ক্লাসটা আমি একটু আপনাদের ভাবার জন্য সময় দিলাম। কিন্তু
আমি যখন শিখেছি আমাকে কি ভাবার জন্য তারা সময় দিয়েছে নাকি? আর আমি তো বলেছি আমি কারো কাছে গিয়ে এই কখনো 15 মিনিট একসাথে ক্লাস করি, কোনোদিন না, জীবনেও না, হতেই পারে না, এ কোনো ইতিহাস বের করতে পারবে না। স্যার তাহলে এত চর্চাটা বা এই যে আপনার উচ্চতর লেভেল, এইখানে আপনার কে এই আশীর্বাদটা পুষ্ট হইলো স্যার, যে তাহলে কি সৃষ্টিকর্তাই আপনাকে এই দিছে? তখন তো এখন এরপরের শিক্ষকও লেভেলে ছিল যে না। যদি এর পরে আরেকটা কোর্স আপনারা সিলেবাস দিয়েছি কিন্তু আপনাদের, যে এর পরের কোর্সের সিলেবাসও দিয়ে দিয়েছি আপনাদের, হ্যাঁ দিয়েছেন স্যার, দিয়েছেন। ওই ক্লাসে যখন যা আলোচনা করব তখন আপনাদের বুঝতে হবে যে ওই জায়গার জন্য আমি কি শিখে রেখেছি। যেহেতু সিলেবাস আগে দিয়ে দিয়েছি, তাহলে আমি ওখানে কি শেখাবো আমি নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছি, তাহলে সেটি কি হবে? তাহলে আপনারা কেন পারছেন না বলেন এবার, কিশোরী মোহন বাবু, অষ্টম ভাব দ্রুত। স্যার, এনার অষ্টম ভাবে লগ্নপতি বা রাশি অধিপতি স্বয়ং বসে আছে। তো যখন এই অষ্টম ভাবের অষ্টম পতির দশা গেছে, এই লগ্নপতি দশা এবং অষ্টম পতির অন্তর্দশা গেছে। তো এই সময় এনার সবচেয়ে খারাপ সময়গুলো গেছে, যেখানে উনি মান সম্মান ঠিকভাবে পাননি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, নিজের যশ সম্মানটা উনি ওই সময়টাতে পাননি। এখানে কেতুর দশা আহ, হ্যাঁ, এটা কিভাবে আসলো কিশোরমোহন বাবু? আপনি যেটা বললেন যে উনি মান সম্মান হারাইছে আর কি, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা ব্যাখ্যা কিভাবে করে দিচ্ছি। কানেক্ট করলেন আপনি? হ্যাঁ, আপনি এখানে দশাটা কিভাবে আনলেন? এটা এইখানে ওনার কেতুর দশায় জন্ম। ঠিক আছে। ঠিক আছে, এটা যেমন এর আগে আমরা শিখছি, যখন ব্যক্তিকে নিয়ে ছয়। যাচ্ছি তার মানে লগ্ন এই হ্যাঁ, এখন অষ্টম ভাবে অষ্টম। আছে। হ্যাঁ, অষ্টম ভাবে আছে। হুম। এইবার এই লগ্নের উপরে এখানে মঙ্গলের দৃষ্টি, এবং মঙ্গল এখানে রাহুর সাথে যুক্ত হয়ে সে নেগেটিভ ফল দিচ্ছে, যদিও চতুর্থপতি এবং নবমপতি। তারপরেও এইখানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এই মঙ্গলের আর পজিটিভ পাওয়ারটা নেই। সে এবং রাজযোগকারী গ্রহ হলেও এই আর সেই 100% ফল দেবে না। এবং এই মঙ্গলের দৃষ্টি পড়ে গেছে এই অষ্টম ভাবে রবির উপরে। যদিও রবি বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, কিন্তু বৃহস্পতির উপরে তো আবার রাহুর দৃষ্টি আছে, তাহলে এখানে সে পজিটিভ ফলটা দেবে কি করে? আমি যদি আবার একটু কানেক্ট করি, যেমন মঙ্গল আপনার যে রবির মানে অষ্টম ঘরে যখন দৃষ্টি দিছে এবং বৃহস্পতি যখন দিছে, সেখানে আপনার মানে রবি ফল, রবি চতুর্থ দৃষ্টি। হ্যাঁ চতুর্থ দৃষ্টি। কিন্তু এটা যেহেতু মঙ্গল রাহুর সাথে আছে, তাহলে তার প্রভাবটা এখানে কার্যকরী হবে না, এই তো? পুরোপুরি কার্যকরী হবে না, তার রাহুর প্রভাবের কারণে এটা পুরোপুরি কিন্তু কিন্তু এই যে ষষ্ঠ ভাবের থাকে। তার বৃহস্পতি যখন দিল, ষষ্ঠ ভাবের বাবু অষ্টম বৃহস্পতি। ভাবে, ষষ্ঠ আমি ভাবে আমি নিঃস্ব আরো সহজ বৃহস্পতি। করে দিই, দেখেন কিশোরী মোহন বাবু, হ্যাঁ আপনি স্যার। অষ্টম ভাবের তার মানসিক অবস্থা, তার মানে বাধা বিঘ্ন, তার শোক, তার পরাজয়, তার অপবাদ, তার পরমার্থ চিন্তা, এ কয়টা পয়েন্ট সব বলবেন। অপবাদ আসলে আপনি অপবাদ বলেন, অপবাদ আসলে কোন দিক থেকে আসবে? স্যার, এখানে অপবাদ আসলে, যেহেতু তার লগ্নপতি স্বয়ং রবি, সে বসে আছে অষ্টমে, তাহলে আর এখানে চতুর্থপতি আহ, মঙ্গলের দৃষ্টি, তাহলে তার আত্মীয় স্বজনের তরফের থেকে, আত্মীয় স্বজন বা তার পরিবারের এখানে যারা আছে, বন্ধু মিত্র যারা আছে, বিশেষ করে বন্ধু মিত্র তরফের থেকে এইখানে তার এটা আঘাতটা আসবে। আচ্ছা, সে কি আমার প্রশ্নের উত্তর দেন, সে কি বাড়িতে আছে, বাড়ির বাইরে আছে? তো যেহেতু রাহু যুক্ত, আর রাহু বিদেশকে কানেক্ট করে, কিন্তু বিদেশ না হলেও এখানে আহ কিশোরী দা, স্যার যে প্রশ্নটা আমি করলো, সে কি? একটা আমি গল্প আমি বলবো সেটাই স্যার। একটু বলছি। স্যার আহ আমি একটা গল্প বলবো স্যার, দুই হ্যাঁ, মিনিটের স্যার। হ্যাঁ, স্যার আচার্য শঙ্করকে নিয়ে একটা গল্প আছে।
যে উনি একবার আপনার হচ্ছে কি বলে যখন শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন তখন স্নানরত এক রমণীকে অর্ধবসনা বা সিক্তবসনা চুম্বন দিছিল। তো সব শিষ্যরা নাই চুম্বন দিল। তো এবার যেতে যেতে একটু কর্মকারের দোকানে যাইয়া আহ, উত্তপ্ত যে লোহার রড আছে সেটা একটু টান দিল। তো এই জায়গায় তখন অন্য যারা শিষ্য আছে তারা আর ওই এখানে আর এগিয়ে আসলো না। তখন উনি বলছিলেন যে আমাকে ফলো করো কিন্তু অন্ধভাবে ফলো করো না। তো আমি কিশোরদাকে বলবো যে আপনার স্যারকে আমি ফলো করব, কিন্তু স্যারে যে চিন্তাটা করে সেই চিন্তাটা থেকে আমরা আগে স্যারের কাছে নিতে হবে, তারপর ফলো করব। তো আপনি অষ্টম ভাব বিচার করতে গিয়ে আগে অষ্টমপতি কোন জায়গায় আছে, ষষ্ঠী আছে, এই যে সূত্র, এই নর্মাল ওয়েটাকে আগে বিবেচনায় নেওয়া উচিত ছিল আর কি। তবে আমার মনে হচ্ছে যে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম গত ক্লাসে, কিশোরীদের এটা পছন্দ হয়নি। তো যে কারণে না না সরাসরি স্যারের বিদ্যাটাকে আত্মস্থ, তো সরাসরি স্যারের বিদ্যাকে আত্মস্থ করলে এত সহজ না ব্যাপারটা। ঠিক আছে, আরো 20 বছর লাগবে, এটা আমি বলে দিলাম। জয়ন্ত দা ঠিকই আমি বলছেন। আমি কিন্তু আমি আপনার কিন্তু ওইটা আমার আমার আলোচনায় পছন্দ বলে হয়েছিল গেছি যে যে আস্তে এখানে আস্তে কিন্তু যাই। অষ্টমপতি বৃহস্পতি নিচস্থ অষ্টমপতি হয়েছে। ষষ্ঠে গেছে, এটা এটা কানেক্ট করেন নাই, এটা কানেক্ট করেন নাই, কাজে আপনি পিন পয়েন্টে আসতেই পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? ষষ্ঠে গেছে এটা বলিনি, কিন্তু পিন আমি পয়েন্টে আসতেই বৃহস্পতি পারবেন না। নিচস্থ হয়েছে এটা আমি বলেছি। আচ্ছা ঠিক আছে। হুম। তাহলে অষ্টম ভাব নিয়ে এবার কিশোরী মোহন বাবু আর কিছু বলবেন? স্যার আপনার না, পয়েন্ট গুলো বলেন একটু। তার অষ্টম ভাবে বিশেষ করে সে বাড়িতে আছে না বাড়ির বাইরে আছে? স্যার সে সে আমার দৈহিক আছে সে না? বাড়ির বাইরে আছে, বাড়ির বাইরে আছে। কি যেহেতু কারণে ওখানে আছে? কি কারণে আছে? চতুর্থ সে পতি। কি কর্মের জন্য আছে, মানে স্বেচ্ছায় না অনিচ্ছায়? সেটা বলেন। কর্ম টর্ম দরকার নেই, স্বেচ্ছায় না অনিচ্ছায়? না, এটা তো হয়নি, সে তো বাইরে ঘরে আছে। না না, যদি বাড়ির বাইরে থাকে সে স্বেচ্ছায় বাড়ির বাইরে আছে না অনিচ্ছায় বাড়ির বাইরে আছে? স্বেচ্ছায় মানে কর্মের জন্য আছে, স্যার এখানে হয়তো বাইরে। আর অনিচ্ছায় মানে বিতাড়িত হয়ে আছে, এইরকম। কোন ইচ্ছায় আছে? তার স্বেচ্ছায় না ষষ্ঠপতি অনিচ্ছায়? এটা অষ্টমপতি অষ্টম ষষ্ঠে ভাব গিয়ে থেকে বলা দ্বাদশী যাবে, দৃষ্টি দিল। অষ্টম ভাব থেকেই কিন্তু বলতে হবে। বলছি স্যার, লগ্নপতি অষ্টমে গেল আর অষ্টমপতি ষষ্ঠে গিয়ে দ্বাদশী দৃষ্টি দিল স্যার। হুম, তাহলে কাজেই কি? স্বেচ্ছায় তো বাড়ির বাইরে সে যাবে না, স্বেচ্ছায় যাবে না স্যার, গার দেখা খেয়ে যাবে স্যার। এইবার তার তৃতীয় পতি সপ্তমে আছে, তৃতীয় দশম পতি সপ্তমে আছে, এবং সপ্তম পতি থেকে দৃষ্টি দিয়ে যোগ যুক্ত হয়েছে। তাহলে ভাই বোন কতজন হবে? স্যার ভাই বোন বলতে পারবো না। কেন, ভাই বোনের ক্লাস করেছিলেন না? বলার একটু এই চেষ্টা করেন। কঠিন কঠিন ভাই প্রশ্ন বোনের স্যার। ক্লাস শেষ হয়নি, ওই যে সংখ্যা দিয়েছিলেন কিন্তু এটা কমপ্লিট হয়নি এই ক্লাসটা। ও, আচ্ছা, বেশ ভালো। থাক তাহলে এটা। তাহলে সে ভাই বোনের মধ্যে বড় হবে না ছোট হবে এটা বলা যাবে না? বড় ছোট না মাঝখানে, এটা বলা যাবে? না স্যার আমি ওটা পারবো না। আচ্ছা, থাক। হ্যাঁ, এবার এইবার সুবীর কিছুটা ভয় মহন্ত পেয়ে বাবু। গেছে স্যার। আমি তাবিজ সুবীর দেওয়ার মহন্ত জন্য বাবু, ভয় পেয়ে গেছে। আপনি না নবম ভাব ভয় বলেন। পাইনি, ভয় পাইনি। অন্য কোনো পরবর্তী। হ্যাঁ সুবীর মহন্ত বাবু নবম ভাব বলেন। নবমপতি নবমপতি হলো মঙ্গল। মঙ্গল আছে পঞ্চমে, রাহুর সঙ্গে যুক্ত, এবং সেখানে নবমপতি এবং সে কি ধার্মিক না অধার্মিক? আমার প্রশ্নের উত্তর দেবেন। সে কি ধার্মিক না অধার্মিক? স্যার ধার্মিক হবে না স্যার। হবে না? হ্যাঁ, উত্তর পেয়ে গেছি। তারপরে সে কি আদর্শবান না আদর্শ বাইরে? কে তবে ডাবল ডাবল যোগ্য হয়েছেন কে? আচ্ছা, কার ওখান থেকে সাউন্ড আসতেছে ডাবল? হ্যাঁ আদর্শ বলেন। আদর্শ করার জন্য বলেন স্যার, নিজের নিজের নিজেরটা নিজে খেয়াল রাখবে, বাট আদর্শ সেভাবে কাউকে ফলো করবে না, কারোর প্রতি আদর্শবান দেখাতে যাবে না, অন্য ফলো করতে হবে। নিজেরটা নিজে সে করতে পারবে অবশ্যই, কারণ পঞ্চমপতি নবমপতি পঞ্চমে আছে, এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি সেও পঞ্চমপতি যে গ্রহ সেটা হলো বৃহস্পতি, ষষ্ঠে আছে স্যার। তো এই কারণে স্যার তার অন্য কাউকে ফলো করবে না, নিজে নিজে আদর্শ থাকতে পারে।
নিজের হ্যাঁ, প্রতি নিষ্ঠা এবার সে রাখতে উচ্চ পারে। শিক্ষিত না নিম্ন শিক্ষিত না মধ্য শিক্ষিত? আর শিক্ষার দিক থেকে সে শিক্ষায় অবশ্যই উচ্চশিক্ষিত হতে পারে, উচ্চশিক্ষিত হবে, কারণ চতুর্থ প্রতি নবম প্রতি পঞ্চম হাতে প্রচুর হবে এবং তার শিক্ষার প্রতি অনেক আগ্রহ থাকবে এবং শিক্ষার প্রতি সে প্রচুর আগ্রহী থাকবে। কোন যে কোনো সাবজেক্টে শিক্ষা, লেখাপড়া? কোন সাবজেক্টে? হুম। বিশেষ করে স্যার এখানে ইলেকট্রিক দিক থেকে তার বেশি প্রভাব করতে পারে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা এইসব দিকে তার বেশি আগ্রহ থাকবে মানে স্যার। টেকনিক্যাল সাইড টেকনিক্যাল সাইড ইঞ্জিনিয়ার এসব মধ্যে তার বেশি থাকবে স্যার। হুম। এবার সে কি বিদেশে গেছে? স্যার বিদেশে যাওয়ার তো যোগ এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে না স্যার। বিদেশের থেকে দ্বাদশে যে আমরা নবমপতি ষষ্ঠে থেকে দ্বাদশে দৃষ্টি দিয়েছে, সে নবমপতি দিয়ে পাপস্থ হয়েছে স্যার। সে প্রতি শুভকারক, সে পঞ্চমপতি এবং অষ্টমপতি, সে ষষ্ঠে এসে দ্বাদশে দৃষ্টি দিয়েছে। তো স্যার এখানে দ্বাদশপতি যদিও দ্বাদশপতি সে স্বয়ং চন্দ্র সে লগ্নে আছে এবং স্যার এখানে বিদেশ যাওয়ার যোগ স্যার অনেক গুণে সব কম আছে স্যার। হ্যাঁ, এমনি ট্রাভেলিং করতে পারে সে হালকা পাতলা, কিন্তু স্যার বিদেশের যোগ আমি একটু অ্যাড করি, উনি তো কানাডার ইমিগ্রান্ট। সে বিদেশে গেছে চন্দ্রের নক্ষত্রে থেকে চন্দ্রের গিয়ে দৃষ্টি তাহলে সে বিদেশে আছে। বিদেশে ট্রাভেলিং স্যার হতে পারে, কিন্তু বিদেশে স্যার স্থায়ী বসবাস ট্রাভেলিং কেন? সে 22 নাম্বার নক্ষত্রে চন্দ্রের চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, হ্যাঁ বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে এবং চন্দ্র স্যার বৃহস্পতি কি স্যার 22 নাম্বার না 21 নাম্বার স্যার নক্ষত্রে? 22 ও 22 নাম্বার চন্দ্রের নক্ষত্র। হ্যাঁ, সে তো অবশ্যই বিদেশে যাবে। হ্যাঁ সে তো চন্দ্রের নক্ষত্র বেশি যোগ আছে স্যার। এখানে ডাবল নাম 4-5 থেকে আসছে। জেকে দেব স্যার, আপনি একটু বলবেন নবম ভাব। স্যার আমি যেটা দেখছি নবম পঞ্চমে থেকে, এটা একটা আচ্ছা, শুভ ইকো অবস্থান। হচ্ছে, যদি একটু আমরা বন্ধ করেন কেউ। তো নবমপতি পঞ্চমে গেল স্যার, এবং সে গিয়ে পঞ্চমে গিয়ে স্যার তার অষ্টম দৃষ্টি দিচ্ছে স্যার দ্বাদশ ভাবে। তো এই অষ্টম দৃষ্টি দ্বাদশে দেওয়ার কারণে নব পঞ্চমের সাথে দ্বাদশের সংযুক্ত হয়েছে স্যার। আমি স্যার অষ্টম ভাব বিচারে বলছিলাম যে সে দেশে থাকবে না, অনিচ্ছাকৃতভাবে সে দেশের বাইরে যাবে। আর নবপঞ্চম এর যে কানেকশন সেটা দ্বাদশে দৃষ্টি দেওয়ার কারণে তার বাইরের যুগটা আবারও নিশ্চিত হয়েছে স্যার। তো আমাদেরকে স্যার আমি যেটা বলবো স্যার, ওই বাবের সাথে বাবের সংযোগটা যত ইজি ভাবে আমরা করবো, তাইলে আমরা স্যার আপনার চিন্তাধারাটাকে কিছুটা গ্যাস করতে পারবো। আর যদি এটা না করতে পারি স্যার, যদি মন করা করতে যাই, তাহলে ওই ফলাফল স্যার নেগেটিভ হবে স্যার। স্যার আমি অষ্টম ভাব বিচার করতে গিয়ে যে কথা বলছি, নবম ভাবে গিয়ে এই কথাই আসছে, আর অলরেডি এটার রেজাল্ট দিয়েছে স্যার এই আমাদের আবুলেশন সাহেবে। তো এটা শুধুমাত্র স্যার বাবার সাথে বাপ সংযোগ করার কারণে স্যার আমার কথাটা আংশিক মিলছে। আমি স্যার আপনার লেভেলের আমি প্রেডিকশন করতে পারি না স্যার, একটা মিনিট স্যার, পুরোটাই মিলেছে। আমি আপনার লেভেলের করতে পারি না, কিন্তু স্যার আমি যে থিওরি বলছি স্যার, এটা কিন্তু স্যার অথেন্টিক। না, পুরোটাই মিলেছে। কারণ হচ্ছে একটা কথাই তো বলে ফেলানো যায় যে বৃহস্পতি যেহেতু 22 নাম্বার চন্দ্রের নক্ষত্রে আর চন্দ্রের গৃহে দৃষ্টি দিয়েছে, চন্দ্র কিনা সিংহ লগ্নের চন্দ্র, মানে পাওয়ারফুল, সে অবশ্যই বাড়ি থেকে দূরে থাকবে এবং সে অবশ্যই বিদেশে থাকবে এবং সে পাওয়ারে থাকবে, সে পাওয়ারের মানুষ এবং খাজা খোঁজা মানুষ, সে পাওয়ারের মানুষ, সবসময় পাওয়ারে থাকবে। মানে তার ভিতর নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, নিজস্ব আদর্শ থাকবে। মানে সুবীর মহন্ত বাবুর একটা কথা ঠিক আছে যে সে নিজস্ব ইয়ে থাকবে, সে উচ্চশিক্ষিত হবে, অবশ্যই অবশ্যই উচ্চশিক্ষিত হবে এবং সে অধার্মিক হবে না, সে ধার্মিকও হবে। সে নাস্তিক না, সে অবশ্যই ধার্মিক, সে ধার্মিকও হবে। স্যার ধার্মিকটা কোথা দিয়ে কানেক্ট করলেন, এটা একটু শেয়ার করেন স্যার। কেন? মমত্বের গৃহে একই কথা। নবম ঘর, যদি নবমপতি এ তো মরে গেছে, নবমপতি ধর্ম যে সে তো মারা গেছে, তাহলে সে তো উত্তেজনাকর গ্রহ, হ্যাঁ, উত্তেজক গ্রহ, সে মারা গেছে, তার মানে উত্তেজনা হ্রাস পেয়েছে। ওকে। সে হ্রাস পেয়েছে, তার জন্য হয়েছে। আবার ওখানে সে রাহু নিজে স্বয়ং দৃষ্টি দিয়েছে, তাহলে তখন সেই মঙ্গল অঙ্গার হয়ে ও কিন্তু যোগের দিকে নিয়ে গেছে। কিন্তু স্যার আবার উনি তো ওদিকে ব্যাগদারি হতে পারে স্যার। গ্রহ শনি এই লগ্নের মানে বিশেষ পাপ মারক গ্রহ, একমাত্র মারক গ্রহ যদি বলা হয় সে শনি। সে যোগকারক, সে দশমে বসে আছে এবং দশমে সে চন্দ্রের গৃহে বসে আছে, মানে সরি চন্দ্রের নক্ষত্রে বসে আছে, রোহিণী নক্ষত্রে, প্রিয় নক্ষত্রে।
ওটাই তো তাকে যোগ সাধনা করিয়েছে। এমনকি সে ওই যে মেডিটেশন, কোয়ান্টাম মেথড, বা ধরেন ওই ইগো টিগো, তারপরে যে যত ওই আকুপেশার মেশা, এইসব বিভিন্ন দিকের ধারণা তার থাকবে স্যার চিকিৎসা উনি রিলেটেড, ব্যাগদারি হতে পারে চিকিৎসার না স্যার? কৌশল, চিকিৎসার কৌশল, এমনকি চিকিৎসা রিলেটেড কোন প্রতিষ্ঠানে কর্ম সে নিতে পারে। স্যার আমি এটা বলতে চাচ্ছিলাম যে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট এমন কোনো কাজের সাথে বা এমন কোনো কাজ সে শিখে রাখবে বা তার জানা থাকবে এবং সেটা সার্জারি টাইপের। এখানে আমি একটু সবার জন্য শেয়ার করি। স্যারে হ্যাঁ। এখন যে কথাগুলো বলছে সেটা সঠিক। সে যেমন কেয়ার গিভে পড়াশোনা করে এটার থেকে সে কানাডায় যাচ্ছে, তার মানে কি সে চিকিৎসার কানেক্টেড সাথে আছে। সে কোনো ইঞ্জিনিয়ারিং বিদ্যায় না, সে মাস্টার্স করছে মার্কেটিংয়ে। হুম। তার মানে উচ্চশিক্ষা আছে, কিন্তু সে পরবর্তীতে এই দিকে গেছে। মানে আমি এখানে বেশি মিল পাচ্ছি স্যারের এবং জেকেদেব স্যারেরটা বেশি, যে খুব মানে কানেক্টেড করেছে। আর জেকেদেব স্যারের যেভাবে স্যার মানে আমি যেমন অষ্টম ভাবের যে বৈশিষ্ট্যটা, আমি যখন লগ্নকে অষ্টম ভাবে নিয়ে যাব তখন তার উপরে পেস্ট করার পরে এই ভাবের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা তখন কার্যকারিতা দিতে পারবো। এটা আমি খুব সহজে ধরতে পারি। পরে যে দৃষ্টি এবং গ্রহ, আর যেটা আপনি বলেন যে রবি নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এই প্রভাব আনতে একটু সময় লাগবে স্যার, বাট মজা লাগতেছে স্যার এটা। জন্য একটি প্ল্যানেট প্ল্যানেট আমরা আগে কিভাবে করতাম, নক্ষত্র বসাতাম না, ডিগ্রি বসাতাম না, কিন্তু কুষ্টিতে ডিগ্রি অবশ্যই দরকার। মানে এটাই তো কুষ্টি, ডিগ্রি অবশ্যই দরকার। তাহলে ডিগ্রি বসানোর দরকার, আপনার খাতায় বসায় নেবেন প্রত্যেকে, খাতায় তো বসান না। কারণ হচ্ছে আমরা কাগজ কলম ছেড়ে দেওয়ার কারণে আমি ওই যে লজ্জিত হয়েছিলাম লগ্নের ক্লাস নিতে, যে প্রাথমিক ব্যাচে লগ্ন মিলাতে পারছিলাম না, অথচ নীরজ স্যার সেখানে উপস্থিত ছিলেন, লগ্ন মিলাতে পারি। আরে লগ্ন মিলছে, কিন্তু লগ্ন মিলাতে পারছি না। স্যার এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, প্রশ্নটা আমি করব। হ্যাঁ, করেন। এই আহ, জাতিকা, হুম। সে একটা অ্যাফেয়ার্সে আছে, হুম। কিন্তু সেই অ্যাফেয়ার্সটা আমি তাকে বলছি যে অ্যাফেয়ার্সটা পরিপূর্ণতা পাবে না। হুম। আমার বলার কারণ ছিল যে বুধ এবং শুক্র সপ্তম ভাবে আছে, কিন্তু সে এটা নিষ্ক্রিয় ভাবে আছে। আর আমি এই জন্য বলছি যে আপনি এই সফলতাটা পাবেন না। আমি অত ঘাটাইতে পারিনি। এখন আমি আপনার কাছে আমি এটা বলবো অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স কিছু না, সেবক পাবে সে সেবা করা লোক পাবে, কিন্তু প্রকৃত সঙ্গী অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স পাবে না জীবনে। আচ্ছা। বুঝলেন? স্যার সে এই আমি একটু জায়গায় মানুষের আমি সেবা আমি দেয়, আমি একটা সে মানুষের সেবা দেয়, বিপরীতে সে মানুষের সেবা পাবে, এইটা সে পাবে। ওকে। বুঝলেন? কিন্তু কিন্তু এই অ্যাফেয়ার্সটা কি পরিণতি পেতে পারে স্যার, সেটা বোঝা না, যায়? পরিণতি পাবে না, ওই যে বললাম না, সেবক হিসেবে পেতে পারে। আচ্ছা। ওকে। যে তার ধন সম্পদ দেখার জন্য, তার ব্যবসা বাণিজ্য দেখার জন্য, বা তার অ্যাসেট দেখার জন্য, বা তাকে দেখার জন্য এইরকম পেতে পারে, আর কিছু না। এখানে বিবাহের কোনো প্রশ্নই নেই এই প্ল্যানেটে, বিয়ে কি এবার? স্যার আমি একটু বই হোমওয়ার্কটা বলছিলেন না করছিলেন, ওইটা আমি একটু বলি স্যার, একটু মিলাইতে পারি নাই। হ্যাঁ, বলেন। সপ্তমে সপ্তমে বুধ শুক্র থাকতে হইবে এবং যে কোনো একটা পাপ গ্রহের দৃষ্টি থাকতে হবে, কারণ পাপ গ্রহের দৃষ্টি কোনটা, তাহলে অবিবাহিত থাকবে, এই সূত্র। হ্যাঁ, তাহলে বাপ গ্রহের দৃষ্টি, প্রথমেই তো বললাম যে কেতু, কেতুর সাথে শুক্র, কেতুর কেতু নক্ষত্রে আছে, দৃষ্টি তো বাপ পড়েছেন। স্যার গ্রহের স্যার, এই 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 সূত্র স্যার, এইটা আমি বইতে বলতে পারি না স্যার, এইটা এই সূত্র, এই সূত্রের জন্য বিবাহ হয় নাই। শনিরও তো দৃষ্টি প্রথম আছে এখানে। কথাই তো প্ল্যানেট পাওয়ার পরে কেতু কেতু কেতু, ওই ভিডিওটা গোড়ায় যেয়ে দেখেন যে কতবার করে বলে আসছি যে এখানে চন্দ্র কেতুর নক্ষত্রে, স্যার এটা আমি হ্যাঁ, লোক। এটা বেশ প্রথম কয়েকবার ছিলাম না, বলছেন, এটা তো সারাদিন ধরতে পারি বিদ্যুৎ নাই। ছিল না স্যার। এই খালি এই বিদ্যুৎ ছিল না এইসব কথা কেন না, বিদ্যুৎ এবং কেতুর জেনারেটর শত্রুকে, কিনলাম। আমি জেকে দেব স্যারের কাছে জিজ্ঞেস করেছি কেতুর শত্রুকে, তখন জেকে দেব স্যার বলছেন, বলার পরে আমি বলছি কেতুর শত্রু শুক্র এবং শনি। তাহলে শুক্র শত্রু, শনি গৃহগত শুক্র, সেখানেও শনি। আবার শুক্র বসে আছে 25 নম্বর নক্ষত্রে, সে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে, ওইখানে একটু বাঁচিয়ে দিয়ে তাকে একটু হাসি মুখে রেখেছে। মুখে হাসি আছে কিন্তু লোকটা, হ্যাঁ, হাসি লোকটা আছে কিন্তু স্যার। হাসি আছে, হাসায়, লোককে হাসায় এবং নিজেও হাসে। জি। বুঝতে এই পেরেছেন? সুভাষবাবু, আপনার সূত্রটা কি আবার একটু স্যার বলেন। আমি একটু স্যার আর একটু ইজি ব্যাখ্যা করবো স্যার স্যার। এই হাসি কি কি জন্য থাকে ওইখানে যে আপনার লক্ষণ দাসকে কেউ চেনেন? লক্ষণ দাস সার্কাস, লক্ষণ দাস জি স্যার, সার্কাস ওনাকে দেখছি স্যার। দেখছেন? জি। কেমন স্বাস্থ্য লাল? সার্কাস। আপনার থেকে স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আপনার থেকে একটু স্বাস্থ্য একটু না, ভালো নাকি? না, এইরকমই মনে হয় স্যার, আমি তো একটু ধরেন মোটাই। আপনার মতো, ধরেন আপনার মতো,
কিন্তু উনি একজন হ্যাঁ, আপনার থেকে 10 গুণ শক্তিশালী মানুষ, আমি যতটুকু ইতিহাস পড়েছি। তো ওনার থেকে 10 গুণ শক্তিশালী, মানে উনি 5 কেজি চালের ভাত খেতে পারতো একবার, 5 কেজি চাউলের ভাত। উনি কুস্তিগীর ছিলেন। এই মানুষটি ওই রকম ক্লাসের মানুষ। ওই লক্ষণদাস যেমন মানুষকে হাসাতে পারতো, মানুষকে কাঁদাতে পারতো, মানুষকে বশ করতে পারতো, সবকিছু করতে পারবে, কিন্তু তার ওই অনুভূতি আর অনুশোচনাটা নেই। ওইটা জাগ্রত যদি করা যেত, শুধুমাত্র চন্দ্র কেতু নক্ষত্র থেকে শুক্রকে দৃষ্টি দেওয়ার কারণে ওই অনুভূতিটা আসেনি। উনি কোনোদিন ওই অনুভূতিটা পায়নি, যার জন্য ওনার বিবাহটা হয়নি। এইটা হচ্ছে সুভাষবাবু যেটা বললেন যে সপ্তমে যদি থাকে পাপ, যদি পাপ যুক্ত থাকে, হুম। তার সঙ্গে যদি পাপ দৃষ্ট থাকে, তো পাপ দৃষ্ট মানে কেতু গোপনে থেকে দৃষ্টি দিয়েছে, কেতুর তার দৃষ্টি নেই, কিন্তু কেতু থেকে সংযোগ হয়েছে, মানে যোগ যুক্ত হয়েছে। আমি সব সময়ের জন্য বলেছি, ও আপনাদের তো বলিনি, যে কাঁথা সেলাই, কাঁথা সামনের পথে আমরা ছক যা দেখি, পিছন দিক থেকে আর এক রকম দেখা যায়। কিভাবে দেখা যায়? সেলাই, কাঁথার সেলাই কিন্তু এই ফুটে এই বেরোয়, এই ফুটে এই বেরোয়, এই ফুটে এই বেরোয়, তাহলে পিছন থেকেও কিন্তু যোগ যুক্ত হতে পারে। হুম। ছকটাকে গ্লাসের ঘরে লিখবেন, গ্লাস, একটা গ্লাস রাখবেন ঘরে, দরকার হয় ফ্রেমে বাঁধায় রাখবেন, এইবার গ্লাসে ভরে লিখবেন। গ্লাসে ভরে লিখলে পিছন সাইড থেকে বুঝবেন যে পিছন থেকে কোন সূত্রের কোন যোগ যুক্ত হয়েছে কিনা। যোগের যত গ্রন্থ আছে, ওই রাইটাররা আমার মনে হয় যে ওনারা ওই গ্লাসের ভরে লিখে লিখে তারপরে এই যোগ বানাতো, অথবা কলার পাতায় লিখে, মানে কলার পাতা ওই কি করে ফেলতো, মানে ওই এইভাবে সাঁচিয়ে ফেললে পাতলা হয়ে যে এপাশ ওপাশ দেখা যায় না, ওই কল করে ওর পরে লিখতো, লিখে তারপরে পিছন সাইড দেখতো। এই জন্য ওই লতা মঙ্গেশকর না কে গান লিখেছে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল, কি কালো তিল পড়বে তখন নাকি পড়বে চোখে, কালো ভ্রমর টিপ জেগে স্যার, কালো টিপ। কপালের কালো তিল। স্যার, যে সিদ্ধান্তে আমরা বসলাম স্যার, এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে পারি স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমরা এখানে সুভাষ দা যেটা বলছেন, এটা তো একটা কঠিন একটা সূত্র বলছেন স্যার। আর একটু ইজি ভাবে আমরা একটা সিদ্ধান্তে বুঝতে পারি স্যার। যেমন লগ্ন হচ্ছে স্যার, দেখো মানে আমি, সপ্তম হচ্ছে আমার রিলেশন, আমার সম্পর্ক। হুম। তো লগ্নে চন্দ্র বসে আছে, মানে চন্দ্র হচ্ছে চিন্তার কারক, আমার চিন্তাধারা, আমার দেহের মধ্যে আমার এই চিন্তার কারক গ্রহ চন্দ্র বসে আছে। সে বসে সপ্তমে রিলেশনের জায়গায় দৃষ্টি দিল স্যার। এইবার স্যার, এখানে সপ্তমে বসে আছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক, আর শুক্র হচ্ছে কমফোর্টের কারক। তাহলে বুদ্ধির দ্বারা সে কমফোর্টকে আকর্ষণ করছে। তার চিন্তাধারা হচ্ছে রিলেশনের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত আমার বুদ্ধি প্রয়োগ করে আমি কমফোর্ট আদায় করতে পারবো, ততক্ষণ পর্যন্ত রিলেশন ঠিক আছে। কিন্তু এইভাবে তো স্যার রিলেশন টিকে না। তো সেই ক্ষেত্রে উনি স্থায়ী রিলেশনের দিকে যাবে না স্যার, কারণ ওনার চিন্তাধারাই আছে যে কমফোর্ট ফিল করবে, এরকম কোনো একটা চিন্তাধারা নিয়ে উনি আছে রিলেশনের ক্ষেত্রে। ওনার চিন্তাধারাটা এরকম, যতক্ষণ অর্থাৎ যতক্ষণ স্বার্থ আছে, যতক্ষণ আমি প্রাপ্তি আছে রিলেশন থেকে, সেটা বুদ্ধির দ্বারা যতক্ষণ প্রাপ্তি আদায় করতে পারবো। এ খুব একটা ইজি প্রসেস স্যার, বাবের সাথে গ্রহের সংযোগ করে বললাম স্যার। হুম। এইবার ইনার আর একটা জিনিস যদি না জেনে থাকেন তো জেনে নেবেন যে ইনার মায়ের সেকেন্ড ম্যারেজ থাকতে পারে। স্যার এটা আমি জানবো, এটা আমি জানি না। এখানে এইটা একটা খুবই সুন্দর একটা ক্লু দিছেন। আর একটা স্যার, কথা এই স্যার, এই যেটা আপনি সংযোগটা বললেন যে কিভাবে হলো স্যার, একটু ব্যাখ্যা করেন স্যার। এটা কি দ্বিতীয় ম্যারেজের ইস্যু আছে স্যার এখন এখানে, যেটা ওনার টাইমটা, এটা কি দ্বিতীয় ম্যারেজ আর এই জাতিকার? উনার বিবাহের যাবতীয় যা কিছু 34 বছরে শেষ হয়ে গেছে, আচ্ছা। বুঝতে পেরেছেন, মানে হুম। শেষ। 34 থেকে উনার এখন বয়স চলে 48। জি। এই 48 পর্যন্ত, 43-এর পরে যে উনি ওই ধ্যান ধারণা থেকে ওনার জীবনের যত পরিবর্তন 34 থেকে 43-এর মধ্যে হয়েছে, 34 থেকে 43-এর মধ্যে আপার লেভেলে যত যা কিছু উঠেছে 34 থেকে 43-এর মধ্যে। জি। এই 43-এর উঠে যে উনি আর এই বিবাহ টিবাহ নিয়ে চিন্তা করেনি। ওই আপনি জ্যোতিষ পাইছেন তাই একটু জিজ্ঞেস করেছে আমার একটা পছন্দের লোক আছে, আসলে হবে কিনা, কিন্তু উনি বিয়ে করার জন্য বলেন। তো বিয়ের চ্যাপ্টার আচ্ছা। এখানে নেই, বুঝতে পেরেছেন। জি। একটা জিনিস শুধু শুনবেন যে তার মায়ের সেকেন্ড ম্যারেজটা ছিল কিনা, এটা আচ্ছা ছিল। স্যার, ঠিক আছে। জি স্যার, এটা এটা একটু আমি জানবো স্যার, এবং নেক্সট ক্লাসে আপনি আবার এটা ব্যাখ্যা দিন স্যার। ক্লাসে না দেন, আপনি মেসেজে দিয়ে রাখেন যে ইয়েস অর নো। এই জায়গায় আর বসে থাকলে হবে না কিন্তু, আর কিছু না হলে কিন্তু এখন জেকে দেবসা চালাবেন, আমি চলে যাব। যদি এখানে আর কোনো কিছু সপ্তম অষ্টম নবমের ভালো কোনো আলোচনা করতে চান,
তাহলে এখানের সঙ্গে আজকের এই প্ল্যানেটের সঙ্গে আমার গোচর কি দিচ্ছে? গোচর কি কোনো সাপোর্ট দিছে? সেখানে কি কেউ গেছেন? যাবেন না যাবেন না? স্যার এই গোসরে, প্ল্যানেট হ্যাঁ বিচার করার গোচরের ক্ষেত্রে এফেক্টটা একটু আনি আমাদের স্যার। গোচর গোচর কোনো সাপোর্ট দিয়েছে কিনা, না দেয়নি? এটা কেউ বলবেন? স্যার, হ্যাঁ হ্যাঁ, এর সাথে গোসরটা একটু মিল করিয়ে আমার না এখানে গোচর কারেন্ট কি চলে আদৌ এই গেছে। প্ল্যানেট বিচার করতে আমাদের কোনো কাজে লেগেছে বা সাপোর্ট দিয়েছে, না দেয়নি? না শুধু এইটা নিয়েই বসে আছে? এতক্ষণ কি আপনারা এটা নিয়ে বসেছিলেন, না এদিকে কোনো সাপোর্ট দিয়েছে কিনা দেখেছেন? দেখেছেন? দেখেননি? তাহলে এটা না, বানায় রাখলে আমি গোচরের কি করব? সাপোর্টটা দেখিনি, কিন্তু আপাতত যে এটা কিন্তু আমি তো দুটো দেখে তারপরে বলতেছি, কিন্তু আপনারা তো এদিকে কোন রকমে দেখেননি। মনে হচ্ছে যে ওখানে খুব লগ্নের একটা সপ্তমে বুধ প্রভাব শুক্র, বিস্তার করতে এখানেও পারবে না লগ্নের গোচর। সপ্তমে বুধ শুক্র। এখানে লগ্ন কর্কট আর ওখানে লগ্ন সিংহ, পার্থক্য হচ্ছে এই। তাহলে কর্কট লগ্নের মঙ্গল আর বৃহস্পতি শুভকারক গ্রহ, মঙ্গল রাজ্য, বৃহস্পতি শুভ। আর কর্কট লগ্নে হচ্ছে বুধ আর শুক্র, ওই একই ব্যক্তি, সেই বুধ আর শুক্র পাপ, সেই বুধ আর শুক্র সপ্তমে পাপ। রবি অষ্টমে ওখানে, কিন্তু রবি এখানে সপ্তমে যুক্ত হয়ে বসে আছে, শনির গৃহগত মানে শত্রু গৃহগত। তার মানে প্রায় সেম ফলাদেশ কিন্তু দিয়েছে। এইবার পঞ্চমপতি মঙ্গল এখানে ষষ্ঠে রাশিতে বসে আছে 19 নাম্বার নক্ষত্রে। 19 নাম্বার যদি আমরা অবস্থান করি, তাহলে চন্দ্র কিন্তু ওই সেই 19 নাম্বার মানে কেতু, ওই সেই ঘাড়ের মধ্যে কিন্তু ওই কেতু, এখানেও কেতু, ওখানেও কেতু, এখানেও কেতু দশায় জন্ম, ওখানেও কেতু দশায় জন্ম। দেখেন, সেইখানে যে মঙ্গল আছে 21 নাম্বার নক্ষত্রে, মানে মঙ্গল 21, 21 মানে হচ্ছে আপনার সেই কি ওই রবি নক্ষত্র। তাহলে এখানে মঙ্গল 21, সেও কিন্তু 21 নাম্বার নক্ষত্রে, কিন্তু এটা পঞ্চম, ওটা ষষ্ঠ। পার্থক্য ওই। আর রাহু কি হয়েছে? রাহু ওখানে 24 নাম্বার নক্ষত্র, 24-এর অধিপতি হচ্ছে স্বয়ং রাহু, মানে শতবিশা নিজে। আর এখানে রাহু হচ্ছে 20, 20 নাম্বার মানে সে শুক্র, মানে শান্তির নক্ষত্রে। তাহলে শান্তির নক্ষত্রে, আর ওখানে রাহু হচ্ছে তার নিজের নক্ষত্রে, কিন্তু মূল ত্রিকোণে ওই রাহুটা বেশি শান্ত। ওই জায়গার অষ্টম রাহুটা বেশি শান্ত, কিন্তু এই জায়গার রাহুটা শান্ত না। এই রাহুটা সবসময় থকবকে থকবকে, ছটফটে, কিন্তু ওই রাহুটা শান্ত। তারপরে কি হয়েছে, শনি ওখানে নবমে, এখানে শনি দশমে। তাহলে শনি নবমে ওখানে 25 নাম্বার নক্ষত্রে। 25 নাম্বার নক্ষত্র কি? বৃহস্পতির নক্ষত্র। আর শনি এখানে কার নক্ষত্র? চন্দ্রের নক্ষত্র। চন্দ্র আবার শুক্রকে দৃষ্টি দিল, সে কি কাকে পেল? 25 নাম্বার, ওই বৃহস্পতিকে পেল। সেই বৃহস্পতি আর শনি কিন্তু ওইখানেও কিন্তু সেই যোগযুক্ত হয়ে গেল, নক্ষত্রের কারণে যোগযুক্ত হলো। এখানে দৃষ্টির কারণে হলো, আর ওখানে নক্ষত্রের কারণে। তাহলে ওদিকে কি একটু দেখেছেন আপনারা? দেখেননি তো? দেখেননি? কিন্তু ফলাদেশ আমি যেটা বলেছি ওইটা কিন্তু আবার এইটার সাথে আমি জোরালো ভাবে দেখে বলেছি, যে ষোলোর এই জায়গা যেহেতু এই বলতেছে আজকের ক্লাসে, তাহলে এ হতেই হবে। এবার আমি যে প্রশ্ন করেছি যে আবুল হোসেন সাহেব তো নেই, যে উনি বড়জন, ভাই বোনের মধ্যে বড়জন না ছোটজন বা কি, এটা বলা কি এমন কোনো স্যার মানেই আমি নেই। ঢুকছি, স্যার ঢুকছি, হ্যাঁ, এটা বের করবো স্যার, বড় বড় কিনা ভাই বোনদের ভিতরে এটা বের করব। আমার একটু নেটের প্রবলেম হয়েছিল। হুম। তো গোসল প্ল্যানেটটা দেখেন কত সুন্দর মিল রয়েছে ওখানে। দেখেন গোসল প্ল্যানেটটা, ওখানে ধনভাবে কেতু শুভ ফলদাতা, এখানে একাদশে কেতু শুভ ফলদাতা, মানে প্রাপ্তি প্রত্যাশা ধন আয়, আর ওখানে ধন হচ্ছে 2। তার মানে স্যার আমরা প্ল্যানেটটা রাশি থেকে ধরবো না এটা 90 গোসর? ভাগ মিল আছে, ওই প্ল্যানেটের সাথে এই প্ল্যানেটের 90 ভাগ মিল আছে। দেখেন। স্যার এটার সাথে গোসর মিল রাশি আছে থেকে আর কি, ধরবো না, হ্যাঁ। তাই বলছি। হ্যাঁ, গোসর রাশি থেকে ধরবো না, আরে গোসল এই রাশি জাতিকার থেকে যে হোক, রাশি কিন্তু সেই রাশি থেকে প্ল্যানেটটা আমরা বলছি। ধরবো না। আমি তো প্ল্যানেটটার কথা বলতেছি। তাহলে রাশি থেকে বিচার করে এবার ওখানে বলে দেন, ওই যে তৃতীয় রাহু আছে, রাহু রাশির তৃতীয়, তাহলে ওনার ভাই না, বোন কি? যেটা ভাই বোন জাতিকার যে রাশি, থাকবে না। জাতিকার যে রাশি, এখানে জাতিকার যে সিংহ রাশি, আমরা ওই সিংহ হুম। রাশিকে এক ধরে সেইভাবে বলে আসবো না। হ্যাঁ বলে আসবেন, এভাবেই তো বলবেন। আর এখানে ভাই বোন না থাকার চান্স
দেবদাস বাবু, ভাই বোন কিভাবে থাকবে না এটা একটু শেয়ার করবেন? ভাই বোন আমরা অ্যাকচুয়ালি থার্ড হাউস। আর ও দাঁড়াও, এক সেকেন্ড, একাদশ ভাবটা দিই, বড় দাদা আছে নাকি? অষ্টম, নবম, দশম, একাদশ তো, আর হচ্ছে রাশির আমরা অ্যাকচুয়ালি থার্ড হাউস থেকে ওই বিচার করিয়েছে ভাই বোন। হুম, ওই যে বেলচার একই বাবু, সূত্র এখানে ছোট উত্তরটা ভাই এরকম বোন। হবে, দেখেন। ভাই বোনের ক্ষেত্রে বলা হবে যে চিত্রা নক্ষত্র যেহেতু তুলায় চিত্রা পড়েছে, চিত্রায় ভাই বোন হবে না। তারপরে সাথী, সাথী যেহেতু পড়েছে, সাথীও ভাই বোন হবে না। বৃহস্পতি বিশাখা, বিশাখায় ভাই বোন হবে। কিন্তু বিশাখার অধিপতি সে ষষ্ঠে রয়েছে, কোনো একজন ভাই বোন তার মারা গেছে, আরো একজন তার আছে, এইরকম হবে। এইবার বিশাখার একজন কেন মারা গেছে? ওই বৃহস্পতি ষষ্ঠে থেকে রাহুদৃষ্ট হওয়ার কারণে মারা গেছে। এবং সে কোনজন মারা গেছে? তার ছোটজন মারা গেছে, বড়জন না। কখনো তার বড়জন মারা হয় না। স্যার চিত্রাই কেন হবে না আর সাথী কেন হবে না স্যার? হবে না কারণ ওই মঙ্গল, হ্যাঁ, ওই যে চিত্রার মঙ্গল, মঙ্গল তো রাহুযুক্ত, এই জন্য হবে না। আর সাথীর যে, যেটা রাহু, সে রাহু তো পঞ্চমে মঙ্গল যুক্ত, এই জন্য হবে না। একমাত্র বৃহস্পতির জন হবে। বৃহস্পতির জন হলেও তো থাকবে না। তাহলে তো স্যার সেই বড় হবে, কারণ একাদশও তো স্যার এই রাহু মঙ্গল দৃষ্টি দিল স্যার, এবং একাদশে বাধাকারক বিঘ্নকারক কেতু বসা আছে স্যার। আর কিছু বলেন, আর কিছু গবেষণা করলে দ্রুত করেন। জেকে দেব স্যার, সময় আছে তাহলে। আপনি কি ওই ক্লাস 10টা পর্যন্ত চালাবেন? তাহলে 10, 11, 12 কি সেরে দেবেন আজকে? 1.5 ঘন্টা আছে স্যার কিন্তু, সেরে দেবো, অসুবিধা নেই স্যার। 1 ঘন্টা 10 মিনিট আছে। অসুবিধা নেই। সবার অনুমতি যদি থাকে তাহলে সেরে দেওয়া যায়। এ নিয়ে বসে থেকে তো লাভ নেই, আছে। না স্যার। আর সেরে দেখ স্যার, ওই জেকে দেব স্যার বাকি তিনটা সেরে দেখ। হুম। অন্যেরা কি পার্টিসিপেট করেন বলেন, সেরে দেখ। হ্যাঁ, সময় আছে হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে ছেড়ে হ্যাঁ, দেন। দেন। ছেড়ে দিও। আর দেবদাস দাদা আমাদের একটু ভাই বোনটার ভালো করে একটু শিখাবেন। গুরুদেব বলছে একটু বুঝে, আর একটু আপনি না বুঝাই না, বলবেন। আমি আর জানছি ও। জেকে দেব স্যার একটু বুঝাই বলবেন, এটা একটু বেশি বলবেন, এইটা দরকার আমাকে বেশি। তো বলবো। ঠিক আছে, স্যারকে ছেড়ে দেন। চর্চা করে করে মিলান, দেখেন মিলে যাবে, মিলবে। আর সাহস করে বলে ফেলতে হবে। কথা হচ্ছে সাহস করে বলে ফেলতে হবে, যা হবে হবে, হয়ে যাবে। বুঝতে পারছেন? যা হবে হবে, বলে ফেলবে। স্যার এই ওইখানে জাতিকার কোনো প্রতিকার নেওয়ার কোনো সুযোগ আছে? এই যে রাশি উম, কুণ্ডলী দিয়ে, জন্মকুণ্ডলী দিয়ে। বৃহস্পতি রবির প্রতিকার তো দেবেনই। বৃহস্পতি আর রবির রবির প্রতিকার প্রতিকার। না দিলে জাতক, মানে জাতিকাকে তার শেষ জীবন পর্যন্ত ধরে রাখা, বৃহস্পতি রবির প্রতিকার তো অবশ্যই থাকতে হবে এখানে। স্যার ঠিক আছে, এটা আর একটু তর্জমা করতে হবে। এখন ওই জিকে দেব স্যার ক্লাস নোক, আপনি, আমার মনে হয় স্যার আপনি অন্য কাজে যান বা রেস্ট নেন স্যার। স্যার হ্যাঁ, এখানে বৃহস্পতির কিভাবে ট্রান্সফার প্রতিকার দিলে করতে স্যার স্যার আমি হবে। কি ষষ্ঠ প্রতিকার কি প্রতিক্রিয়া হবে স্যার? করবো এখানে? স্যার হ্যাঁ, বলছি বৃহস্পতি যদি প্রতিকার দেই, বৃহস্পতি তো সেক্ষেত্রে ষষ্ঠ ভাবে মানে রিপু ভাবে আছে, সেক্ষেত্রে ষষ্ঠ ভাবের কিছু এ তো ইয়ে হবে না, চন্দ্রের সমস্যা? নক্ষত্রে আছে, চন্দ্রকে বাঁচাতে হবে না? আগে তার চন্দ্র মনের কারক, চন্দ্র হচ্ছে তার জীবিকা, চন্দ্র তার স্বভাব, চন্দ্র তার আসক্তি, চন্দ্র তার ব্যক্তিত্ব, চন্দ্র তার গুণ, চন্দ্র তার যশ, চন্দ্র তার যোগ্যতা, চন্দ্র তার মন, চন্দ্র তার দেহ, চন্দ্র তার জীবিকা, চন্দ্র তার জন্ম, চন্দ্র সে নিজে, তার লগ্ন সেখানে, তাহলে তাকে বাঁচাবেন না? ওই তো ওইটা তো বাঁচাবো, কিন্তু মানে স্যার এখানে ষষ্ঠে, অরেঞ্জ প্রকাশ যাবে? তাছাড়া ষষ্ঠে বৃহস্পতি বৃহস্পতি নিচস্থ, তাহলে বৃহস্পতি নিচস্থ, ওখানে চন্দ্রকে যুক্ত করে সাদা পোকরাজ দেবেন। সাদা প্রকাশ, হ্যাঁ, শুধু বৃহস্পতি দিলে তো দেওয়াটা একটু হম সেমন লাভ আর হবে না। রবিও, রবি তো মঙ্গল দৃষ্ট হওয়ার কারণে রবিটা শেষ হয়েছে, তা নাহলে অষ্টমে রবি বৃহস্পতির গৃহে সে কিভাবে শেষ হতো? সে তো একমাত্র মঙ্গলের দৃষ্টিতে শেষ হয়ে গেছে।
শুধু বৃহস্পতি দিলে তো স্যার কাজ হবে না সেরকম। আর আমার মাথায় একটা জিনিস ঢুকে না যে আপনার এখানে নবমপতি আপনার রাহু যুক্ত হয়ে কি করে সে এত হাই এডুকেশন লাভ করলো? একমাত্র বৃহস্পতির কারণে, একমাত্র এই লগ্নের পঞ্চম অষ্টমপতি বৃহস্পতির কারণে হয়েছে। তো ওই সেখানে তো বৃহস্পতি রাহু চন্দ্রের বসে নক্ষত্রে আছে, থাকার কারণে হয়েছে। এটা তো রাহু ওই ওই বাঁচাতে পারবে সুজন। ওই রেকর্ডিং কিভাবে ট্রান্সফার করে দেবো, আজকে তো নিরস্থান নেই, তাহলে ওই ক্লাস কেটে দিলে কার কাছে যাবে সেই অনুযায়ী কার কাছে দেওয়া যাবে। পঞ্চমে রাহু ভালো। রেকর্ডিং আর রেকর্ডিং এখন আর মনে হয় কেউ করতে পারবে না। জেকে দেব স্যার, আপনি কি রেকর্ডিং করতে পারবেন এখন থেকে? স্যার পারবে আমি তো স্যার। আমার মতো করে রেকর্ড করতেছি তার ক্লাস। যেভাবে পারেন সেইভাবে, মানে ওই ফেসবুক গ্রুপটাই দেওয়ার মতো করতে পারবেন। স্যার দিতে পারবো স্যার, দিতে পারবো স্যার। আপনাকে পাওয়ার দিয়ে দিলে আপনি ওখান থেকেই রেকর্ড চালু করে দিতে পারবেন। আচ্ছা সুজন, আসো দি দেবো তুমি স্যার। উপরে। আচ্ছা আসো, ওখান থেকে বন্ধ করে আসো, ভাতের বাটি নিয়ে এসো। তাহলে জেকে দেব স্যার, আপনি শুরু করেন। দশম, একাদশ, দ্বাদশ ভাব আপনি শুরু করে দেন। এই লগ্নের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যদি বৃহস্পতি বাঁচানো যায় চন্দ্র বাঁচবে, চন্দ্র বাঁচলে সেই জাতক বাঁচবে। আর হচ্ছে রবি, শুধুমাত্র মঙ্গলের জন্য রবিটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। মানে রবির আলোটা যা পাওয়ার কথা পেয়েছে উনি জীবনে অনেক, কিন্তু আরো পাওয়ার কথা ছিল, কিন্তু সে রবিটা দিচ্ছে না। তার জন্য ওই রবিটাকে ওখানে পাওয়ার দিল, আরো পাওয়ার দিল। তখন মঙ্গলের সাথে মানে মোকাবেলা করতে পারবে, না হলে মোকাবেলা করতে পারছে না। যখন সে মোকাবেলা করতে পারবে দেখবেন যে তার প্রতিভা আরো জাগ্রত হয়ে যাবে। এই হচ্ছে প্রতিভা। তা রবি তো জলে পড়িয়ে গেছে, জলের ভিতর শক্তি কমে গেছে, জলের ভিতর পড়িয়ে হ্যাঁ, গেছে। এই শক্তি কমেছে বিধায় শক্তি বাড়িয়ে দিয়ে মঙ্গলের সাথে প্রতিবাদ করার ক্ষমতা দিতে হবে তার, তাহলেই সে বাঁচবে। বুঝতে পেরেছেন? ওদিকে কেতু তো হচ্ছে নিষ্ক্রিয় রবি। এই যে নিষ্ক্রিয় রবি মানে লগ্নে, যেহেতু কেতু নক্ষত্র, আর একটা দিলে যদি 3 নাম্বার দেওয়া হয় তাহলে কেতু দেওয়া যায়। এই। আচ্ছা এখন হচ্ছে যেহেতু বাকি আমাদের হচ্ছে 10, 11 সবটা এবং আপনি 12 একটু তিনটা আপনার বাদ পাশে রয়ে এঁকে গেছে। নেন। জেকে দেব স্যার, আপনার বোর্ডে একটু এঁকে নেন, কেননা এখান থেকে অফ করে দিলে তো আর এই বোর্ড দেখা যাবে না। হ্যাঁ স্যার। আর নচেত আর একটা শখ নেন, আর একটা শখ নিয়ে আহ ওই দশম, একাদশ, দ্বাদশ আর একটা শখ নেন। দেন আমি আমি একটা শখ দিয়ে যাই। নেন, লেখেন একটা শখ এখান থেকে আমি দিয়ে যাচ্ছি। নেন, যে কোনো একটা দিলেই চলবে। আমি দিচ্ছি স্যার। আপনি দিচ্ছেন? হ্যাঁ, এটা দেন, দেন, দেন। লগ্ন বৃশ্চিক, বৃশ্চিকের রবি বুধ। লগ্ন বৃশ্চিক, রবি বুধ। হ্যাঁ, মকরে হচ্ছে যে বৃহস্পতি রাহু। একবারে মকরে নক্ষত্র বৃহস্পতি সংখ্যা বলে রাহু। যান, একবারে নক্ষত্র। নক্ষত্র তো জানবো না স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। বলুন। স্যার মকরে বৃহস্পতি রাহু, এই কুম্ভে ছক, চন্দ্র। স্যার এই ছকে সিংহ লগ্ন সাপেক্ষে বুধ শুক্র পাপ, আবার স্যার বকরি, এইটা স্যার কোনো কিছু বললেন না স্যার। বকরি স্যার, স্যার দুটো তো স্যার বকরি বকরি না, হয়ে আছে। ওটা দগ্ধ, দগ্ধ। তো আচ্ছা স্যার, দগ্ধতে স্যার আসলে কি কি এসে আমি সেটা দগ্ধ স্যার মানে যে জ্বলে পুড়ে গেছে, গেছে, নিষ্ক্রিয়, পুড়ে গেছে। নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে জ্বলে গেছে, জ্বলে যে নিষ্ক্রিয় হয়ে গেছে, আচ্ছা স্যার। অঙ্গার। কুম্ভে চন্দ্র লিখছেন স্যার? আপনি নক্ষত্র যদি না জানেন তাহলে আমরা এটা দিয়ে করি। ঠিক আছে স্যার। নক্ষত্র তো নক্ষত্র না, আমি একটা বলে যাচ্ছি, ওই ওই যে অভ্যস্ত হয়ে গেছে ওই যে ব্যাপারে না করে আমি একটা বলে যাই। নেন, জেগে দেব স্যার, লেখেন হ্যাঁ স্যার। বৃষলগ্ন, বৃষলগ্ন। হ্যাঁ স্যার, বিষলগ্ন। হ্যাঁ, এবার মিথুন রাশি।
মিথুনে চন্দ্র। মিথুন রাশি। 3 নাম্বার হ্যাঁ স্যার, পুনর্বসু নক্ষত্র, মানে পুনর্বসু হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে মঙ্গল, তুলাতে মঙ্গল, সাতী নক্ষত্র, মানে সাতী হচ্ছে কত, 15 নাম্বার। 15 নম্বর স্যার। হ্যাঁ, এবার বুধ হচ্ছে তুলাতে, বিশাখা, বিশাখা মানে হচ্ছে 16। স্যার। হ্যাঁ, বৃহস্পতি বৃশ্চিকে 16। 16। শুক্র তুলাতে 16। শুক্র তুলায় 16। হ্যাঁ, শনি সিংহে 10 মঘা। শনি সিংহে 10। রাহু হচ্ছে কুম্ভে, পূর্ব ভাদ্রপদ, মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, কত, 25। রাহু 25। হ্যাঁ, আর কেতু হচ্ছে সিংহে, সিংহে উত্তর ফল্গুনী হচ্ছে 10, 11, 12। হ্যাঁ এই, আর লগ্নের ডিগ্রি হচ্ছে 26 ডিগ্রি, লগ্ন মৃগশিরা নক্ষত্রে। 26 ডিগ্রি, আর নক্ষত্র হচ্ছে 5। স্যার আবার একটু বলে দেন তো স্যার, লগ্ন থেকে আবার একটু বলে দেন স্যার। একটু বলে দেবো। লগ্ন হচ্ছে 26 ডিগ্রি, নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। জি স্যার। অধিপতি মঙ্গল। লগ্ন কোথায় স্যার? লগ্ন কোথায় স্যার? লগ্ন হচ্ছে বৃষ রাশিতে, আপনার 26 ডিগ্রিতে আছে, আর হচ্ছে নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। আচ্ছা, তারপর স্যার? তারপরে চন্দ্র আছে মিথুন রাশিতে, আপনার পুনর্বসু নক্ষত্রে। হুম, ঠিক আছে স্যার, তারপরে? আর শনি আছে মঘা নক্ষত্রে, সিংহ রাশিতে। হুম, আর কেতু? কেতু হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, সিংহ রাশিতে। হুম, তারপর স্যার? মঙ্গল রবি আছে কোথায়, রবি এখানে তুলা রবি রাশিতে। কথা বলো না। স্যার, রবি কোথায়, রবি কথা লেখা হয়েছে কি দেখেন তো। রবিটা তো লেখা হয়নি। বলে যায়। আচ্ছা লিখুন, মানে মঙ্গল হচ্ছে 15, কি বলে, সাতী নক্ষত্রকে আছে 15 তুলা রাশিতে, 15 নম্বর সাতী নক্ষত্রে। জি স্যার। আর বুধ হচ্ছে 16 নম্বর বিশাখা নক্ষত্রে, তুলা রাশিতে। হুম, শুক্র 16 নম্বর বিশাখা নক্ষত্রে, তুলা রাশিতে। হুম, আর বৃহস্পতি বৃশ্চিকে। বৃহস্পতি বৃশ্চিকে 16 নম্বর বিশাখা নক্ষত্রে। হুম, স্যার রবি, রবিটা আর নেই রাহু কেন হচ্ছে, স্যার? আচ্ছা রবি না থাকুক অসুবিধা নেই, রবি না থাকলে আমরা ইয়ে করতে পারবো। রেকর্ডিংটা চালু করতে। রাহু হচ্ছে 25 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। কোন জায়গায় স্যার? আচ্ছা, 1, 2, 3। কুম্ভ রাশিতে। দশম, একাদশ, দ্বাদশ। কর্কটে কেতু বলছেন না স্যার, তাহলে কুম্ভ রাশিতে কেমনে হবে? রাহু স্যার মকর